এরকম অনেক পুরস্কার আমাকে হয়তো কংগ্রেচুলেটও জানানো হয়েছে যে আপু আপনি পাচ্ছেন সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরকম আমাকেও বলা হয়েছিল, শেষ পর্যন্ত পাইনি। বাট পরবর্তীতে যখন আসেনি ভাইয়া তখন মনে হচ্ছে যে আসলে দিস ইজ পার্ট অফ লাইফ, হয়তো বা অনেক কিছু আমরা এক্সপেক্ট করি বাট আলটিমেটলি সব কিছু হয়তো সবসময় হবে না। আমার কাছে আমার সন্তান যেমন সবচেয়ে ভালোবাসার, তেমনি আমার সন্তানের কাছেও আমি হচ্ছে পুরো পৃথিবী। আমি বলবো যে আমাদের মিডিয়াতেই আমরা যারা আছি সবাই প্রচণ্ড দায়িত্বশীল ভাইয়া, সবাই খুব কোঅপারেটিভ, কিন্তু তার বাইরেও কিছু কিছু জিনিস আছে যেটাতে হয়তো বা আরও আগুনে ঘি ঢেলে দেয়। সম্পর্কগুলো এমনই হওয়া উচিত যেটা খুব শান্তির, যেখানে যদি কখনো কোনো প্রবলেম কেউ ফিল করে সেখান থেকে আমার মনে হয় যে কেউ যে কোনো একটা সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু কোনো কাদা ছুড়াছুড়ি করে না, কোনো ভিকটিম প্লে করে না ভাইয়া। এবং আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে আমি প্রচণ্ড ঋণী, আমার দর্শকদের কাছে আমি ঋণী রোমান ভাই, আপনাদের কাছে আমি ঋণী, এবং আমার যারা ডিরেক্টর, প্রডিউসার, আমার কো অ্যাক্টর যারা যারা আমার সাথে আজ অব্দি কাজ করেছে তারা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছে, আদারওয়াইজ আমি বুবলি হতে পারতাম না সত্যি। ক্যামেরা যখন অন থাকে মানুষ চরিত্র হয়ে যায়, ক্যামেরা অফ হলে মানুষ শুধুই মানুষ। তখন কোনো রিটেকের প্রয়োজন নেই, সংলাপ মুখস্থ করার দরকার নেই। সে সময় মানুষ নিজের সত্যি গল্পটাই বলবার চেষ্টা করে। অবশ্য সব মানুষ নিজের গল্প নিজে বলতে পারে না, কিছু মানুষ চলতে চলতেই গল্প হয়ে যায়। আজকের পডকাস্টে আমার সৌভাগ্য তেমনই একজন চিত্রনায়িকাকে আমি পেয়েছি, ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি নানান রকম গল্পের সাথে যার বসবাস। প্রতিটি নায়িকার জীবনে একটি ক্লাইম্যাক্স থাকে যা পর্দায় আসে না। সেই ক্লাইম্যাক্স তৈরি হয় নীরব নিঃসঙ্গ সময়গুলোতে, নিজের সাথে নিজের গল্প বলার মাধ্যমে। আজকের পডকাস্টে আমি তেমনই একজন নায়িকার দেখা পেয়েছি। সেই নায়িকার অদেখা দৃশ্যগুলো আমি আজ দেখতে চাই, অজানা গল্পগুলো জানতে চাই যা কোনো সিনেমায় নেই, একটি জীবন জুড়ে আছে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, হোল্ড ইউর ব্রেথ, কারণ আজ আমার পডকাস্টে বিশেষ গেস্ট চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। Oh my God, finally 606 দিন পর দেখা। Oh my God, you remembered? Yes. Unbelievable, সত্যি মানে আই এম সো হ্যাপি টু বি হিয়ার, কারণ রোমান ভাই হচ্ছেন, আমি বলি সবসময় যে মানে আপনি আর্কাইভ, এই যে কতদিন পরে দেখা হলো এটা কিভাবে মনে থাকার কথা। এবং আমাদের আজকের প্রোগ্রামটা নিয়েই বেশ কয়েক মাস ধরে ভাইয়া বলছিলেন, সো সামহাও আমাদের সব কিছু মিলে স্কেজুয়াল সব মিলিয়ে হচ্ছিল না, বাট ফাইনালি আই এম হিয়ার। এবং আপনি আমার প্রিয় মানুষ, সেই কারণে প্রকৃতি কিন্তু এই দিনই আপনাকে আমার সাথে দেখা করবার জন্য পাঠিয়েছে। এবং আজকে হচ্ছে গিয়ে 14 ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং শুভ ফাল্গুন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু মাই লাভলি অডিয়েন্স। আপনি কি দেখতে পাচ্ছেন যে এখানে 10টি গোলাপ আছে? আচ্ছা, বাহ, বাট এটার কোনো মানে মিনিং আছে। ওকে, সেটি হচ্ছে কি আমি এই সিজনে 10টা পর্ব পার করেছে, সেটা আমার সাকসেস। আচ্ছা, আর আপনার ক্যারিয়ারের 10ম বছর চলছে। এই জন্য আমি বলছিলাম যে সব কিছু মনে থাকে আপনার রোমান ভাই। আর আপনার 10 নম্বর ছবি হচ্ছে বীর, যেই ছবিতে আপনি বীরকে ধারণ করেছিলেন। সিরিয়াসলি আই এম সো অনার্ড, সত্যি মানে এত সুন্দর করে সব কিছু লিঙ্ক মানে সেট আপ করা, ইটস এ হিউজ অনার ফর মি, সত্যি। এটা কিন্তু প্রকৃতি আগে থেকে নির্ধারণ করে রেখেছিল, কারণ আমি যখন শুনেছি যে আপনি সিনেমা হলে গিয়ে খুব সম্ভবত প্রথম দেখেছিলেন আমারই লেখা প্রথম ছবি, একদম পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। একদমই তাই। এবং হয় কি ছোটোবেলায় তো বাবা মায়ের সাথে একদমই হাঁটি হাঁটি পা করে দেখা হয়েছে বেশ কিছু সিনেমা তখনকার সময়ের, কিন্তু বেশ অনেকগুলো বছরই তো আমরা আসলে হয়তো বা আমি আমার জায়গাটা থেকে দূরে ছিলাম, যে ওরকম হয়তো সিনেমা হলে গিয়ে দেখা হতো না সিনেমা। বাট পরে যখন আমি মানে একদমই বড় হবার পরে দেখেছি প্রথম আপনারই সিনেমা, আপনার লেখা সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, সো ভীষণ ভালো লেগেছিল। এবং সেখান থেকে যখন আজকে প্রথম মনে হয় রোমান ভাইয়ের সাথে আমার ক্যামেরার সামনে আড্ডা দিচ্ছি, সত্যিই তাই। সো আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই ক্যামেরার সামনে বুবলির সাথে বসবার জন্য। তবে আরেকটি ইন্টারেস্টিং ইনফো দেই আপনাকে। কি সেটা? আপনি আজ যেখানে বসে আছেন সেই জায়গাটা নিয়ে। আচ্ছা,
আপনি যে নায়িকা হবার আগ মুহূর্তে জি। প্রথম যে ইন্টারভিউটা দিয়েছিলেন মাছরাঙা টেলিভিশনে নতুন জুটি অনুষ্ঠানে, জি। এবং যেটা 13 সেপ্টেম্বর 2016 সালে রাত 9টায় প্রচারিত হয়েছিল, এখন 9টা বাজে, এবং ঠিক এই জায়গাটাতেই শুটিং হয়েছিল। হ্যাঁ, সত্যি অবিশ্বাস্য। আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি, কারণ আমার লিটারেলি টেলিভিশন প্রোগ্রাম বা যে কোনো প্রকার সাক্ষাৎকার এই ধরনের প্রোগ্রামগুলো খুবই কম অ্যাটেন্ড করা হয়। সেক্ষেত্রে যখন এত সুন্দরভাবে এভাবে স্পেশাল গেস্ট হয়ে স্পেশাল ডেতে আসা, অবশ্যই ধন্যবাদ জানাই মাছরাঙা টেলিভিশনকে, এবং রুমান ভাই আপনি আছেন, কারণ আপনি সত্যিকার অর্থে একজন শিল্পীকে এত সম্মান করেন এবং এত ভালোবাসেন, এবং তাদের সমস্ত খুঁটিনাটি সব ইনফরমেশন, এই যে আমি আমার নায়িকা হয়ে অভিষেক হবার আগে আমি যখন মানে ভবিষ্যৎ নায়িকা হয়ে যখন প্রোগ্রাম করেছি, মাছরাঙা টেলিভিশনেই প্রথম অন এয়ার হয়েছিল। সো এটা আসলে আজকে আবার এখানে বসে আছি 10 বছর পরে, তো আমার কাছে মনে হয় যে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে, যে স্টিল আই এম ওয়ার্কিং এবং মাছরাঙা টেলিভিশন আমাকে মনে রেখেছে। এবং সেটা আমার সৌভাগ্য হয়েছিল সেই অনুষ্ঠানে গ্রন্থনা করার, এবং সেই দিনই আমি বুঝেছি যে আমি একটা সিক্রেট বলি, অবশ্যই। মানে যখন আপনাকে বসগিরি আপনার প্রথম সিনেমার জন্য সাইন করা হয়েছিল, আমি ভেবেছিলাম এটা কে, কেন, মানে আমার ভালো সংবাদ লাগছিল থেকে না। এসছে। তবে যেদিন আপনি এসেছিলেন নতুন জুটি অনুষ্ঠানে, জি। তারপর যখন আমি বসগিরি সিনেমা হলে গিয়ে 13 সেপ্টেম্বর 2016 সালে জি। কোরবানির ঈদ ছিল, জি। আমি কোরবানি দিয়ে মাংস কাটাকাটি করে সন্ধ্যাবেলা আপনার ছবি দেখতে গিয়েছিলাম, Oh my এবং God. তখন আমি ফিল করেছিলাম না, শি ইজ হেয়ার টু স্টে, এবং সেটি 10 বছর হয়ে গেল, এবং সেই কারণে 10টি গোলাপ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বুবলি, আপনার মনে আছে 2021 সালে একবার আপনার সাথে আমি ডেটিং করেছিলাম? ওটা ডেটিং ছিল না রোমান ভাই, ওটা মিটিং ছিল, একটা রেস্টুরেন্টে বসে আমরা কাজেরই মিটিং করেছি। একদম। তো আমি সেই দিনও বুঝেছি যে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে, হ্যাঁ, কারণ আপনি এত সুন্দর করে কথা বলেন এবং আপনার ফিলোসফি এত দারুণ। এই কারণে আমি চেয়েছি যে পডকাস্টে আপনার প্রথম ছবির গানের মতো, যে মানে গানটা কি ছিল, দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল, আপনাকে ছাড়া পডকাস্ট মুশকিল হয়ে যাচ্ছিল আর কি। এবং আমার অনেক দর্শক শ্রোতা বিভিন্ন হয় না কমেন্ট বক্সে লিখছিল আর কি, বুবলিকে দেখতে চাই, বুবলিকে দেখতে চাই। তো বুবলির দর্শন আজকে আমি জানতে চাই। একদম ভাইয়া, আই এম সো অনার্ড। আমি প্রথমেই বলছিলাম যে আসলে হয় না, খুব সুন্দর কোনো প্রোগ্রামে আসলে এমনিতেই মন ভালো থাকে, আর এত দারুণ একটা এনভায়রনমেন্ট, মনে হচ্ছে যে আজকে অনেক গল্পই করা হবে, আসলে অনেক কথাই হবে। তবে এবার আর ভালো কথা বলবো না, একটা খারাপ কথা বলবো। খারাপ না, প্লিজ। এটা খারাপ কিনা যাই না, একটা কংগ্রেচুলেশন জানাবো। আচ্ছা, তাই নাকি? কি এই সেটা? আপনি নাকি আবার মা হতে যাচ্ছেন? ও ফাল্লা। প্লিজ প্লিজ প্লিজ, আপনি আবার বলেন না যে আমার বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন, কারণ আমি নিউজে দেখেছি যে যারা এই ধরনের খবর বলছে আপনি নাকি না 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 না, আইনি না, ব্যবস্থা না, নেবেন। একদমই না ভাইয়া, এটা আমি প্রথমেই বলে নিই, কারণ হয় কি, দর্শকদের জায়গা থেকে তাদের অনেক ধরনের পারসেপশন থাকে, এবং আমি ব্যক্তি বুবলি মানে আছে না, আমাদের তো আসলে একটা পার্সোনাল লাইফ থাকে, তার বাইরেও তো প্রফেশনাল লাইফও থাকে, যেহেতু আমি একজন চলচ্চিত্রের নায়িকা বা অভিনেত্রী। সো দর্শকের অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো প্রেডিক্ট করে। আমি কখনোই যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এটা বলিনি। আমি বলেছি যারা অনেক ধরনের গুজব ছড়ায়, মিথ্যে কথা বলে, এআই দিয়ে ভিডিও বানায়, তাদের কথা বলেছি, যে কারণ এটা হয় কি, সোসাইটিতে অনেক বেশি স্প্রেড করছে নেগেটিভিটি এখনকার সময়ে। আমরা কোথায় যেন মানে পঙ্গু হয়ে যাচ্ছি আসলে মানসিকভাবে, এটা আমার বলতেই হচ্ছে, কারণ যেহেতু মানুষ এখন অনেক বেশি সচেতন। আর আপনি যে কথা বলছিলেন যে কংগ্রেচুলেশন যেটার জন্য বললেন, যেহেতু আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড, সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি, বা এটা বলছি অডিয়েন্সকে বা কখন বলবো বা বলছি না, এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা, কারণ তখন কিন্তু আমি ব্যক্তি মানুষটাই হয়ে যাচ্ছি। সো যেখানে একজন মেয়ে যদি সে ম্যারিড হয়, তার সেই সেন্সিটিভ বিষয়টা নিয়ে যখন অনেক ধরনের গল্প মানুষ তৈরি করে, সেটা খুব দুঃখজনক। আর অনেকে হয়তো মানে বলতে পারে যে আচ্ছা, উনি মানে সব কিছু কেন আমাদেরকে সব কিছু জবাবদিহি করতে হবে অডিয়েন্সের কাছে। মানে আমার দর্শকেরা তারা হয়তো বা আমার কোনো সিনেমা দেখছে, সেটা নিয়ে কথা বলছে, গঠনমূলক আলোচনা করছে,
সেটা যেমন একটা বিষয়, তেমনি আমাদের কোনো ব্যক্তি বিষয় আমরা কখন বলবো বা বলবো না, সেটাও তো আমাদের উপর একটা, আমাদের নিজস্ব একটা সিদ্ধান্ত। So আপনার এটাই এই আসলে। ধরনের উত্তর শুনে কিন্তু অনেকে স্পেকুলেশন করছে যে ওকে নিশ্চয়ই সময় হলে জানাবে। হয় না যে অনেক তারকারা বলে যে প্রেম নেই প্রেম নেই প্রেম নেই, পরে দেখা যায় তারা বিয়ে করে ফেলেছে, আবার বলে যে ওরকম কিছু বাচ্চা বিষয়ে কিছু হচ্ছে না, পরে দেখা যায় যে বাচ্চা নিয়ে হাজির হচ্ছে আর কি। হ্যাঁ, তো সেই এটা কারণে হয়তো এটা হয়তো বলছে ব্যক্তি স্বাধীনতা সবার। আপনি দেখবেন রোমান ভাই, যে এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, সব দেশে। আমরা যদি বলিউডে দেখি, হলিউডে দেখি, সবার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে। প্রত্যেকে হয়তো জার্নালিস্ট অনেক কিছু জিজ্ঞেস করছে অনেক আর্টিস্টদের, বা তারাও কিন্তু তাদের মতো করে একটা সময় নিয়ে কিন্তু সব কিছুই করে বা বলে। Right. সো সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা মানে বড় বিষয়, যেটা নিয়ে আমার মনে হয় দর্শকদের মন গড়া কোনো কিছু না করে, যেহেতু খুব সেন্সিটিভ এই বিষয়গুলো, সেটা নিয়ে আমার মনে হয় যে রেসপেক্টের সাথে সবার সেই বিষয়গুলো আসলে কমেন্ট করা উচিত, কথা বলা উচিত। এবং আই হ্যাভ মাই ফ্যামিলি, যেটা আমার দর্শকরা জানে। হয়তো তারা বলবে যে একজন পাবলিক ফিগার, তার তো ব্যক্তি জীবনগুলো আমরা জানতেই পারি, জানতেই চাই, তবে সেখানেও কিছু বাউন্ডারি থাকা উচিত। আমাদের সিনিয়র শিল্পীরা যারা আছেন, আমাদের শ্রদ্ধেয়, তাদের কাছ থেকেও আমরা কিন্তু অনেক কিছু শিখি, দেখি যে তারাও কিন্তু তাদের সব কিছু ওপেন করে দেয় না। Right. তারাও তাদের লাইফটা একটা লিমিটেশনসের মধ্যে রাখে। তো আমরা আমাদের কাজের কমিটমেন্ট থাকে বলেই হয়তো বা আমরা অনেক সিচুয়েশনে কাজ করি, এবং সেটা আমাদের সিনেমা শুটিং হোক, আমাদের ব্র্যান্ডিং শ্যুট হোক, কিন্তু তার মানে এই না যে আমাদের সব কিছু সব সময় জবাবদিহি করে করে চলতে হবে। তো মাতৃত্ব নিয়ে যেহেতু কথা হচ্ছে, অনেক নারীরাই আপনাকে নিয়ে কিন্তু যেটা আপনিও বলেছেন একটা ইন্টারভিউতে, যে নারীরাই নারীদের নিয়ে বেশি ইদানিং কটূক্তি করে, এবং ধর্মীয় পোশাক পরেও অনেকে দেখা যাচ্ছে যে নারীদের নিচে নামাবার জন্য সেটা পাবলিকলি লিখছে। এই প্রসঙ্গে কি বলতে চান? একটু আগে আমি যেটা বলছিলাম যে আমরা মানসিকভাবে কোথাও না কোথাও পঙ্গু আমাদের হয়ে সোসাইটিতে পঙ্গু হয়ে যাচ্ছে। এটা হয়তো অনেকে অনেকভাবে নিতে পারে, বাট ইটস কমপ্লিটলি ট্রু। ভাই, আমি কেন বলছি, আপনি দেখবেন একজন ছেলেকে কিন্তু খুব কম বাজে কমেন্ট করে। হুম। এটা যদি কেউ সার্ভে করে, অনায়াসে বের হয়ে আসবে। অনেকে হয়তো তর্কের খাতিরে বলতে পারে, বাট একটা ছেলে, একজন পুরুষ মানুষ, আমি একজন নারী হয়ে বলছি, একজন পুরুষ মানুষকে নিয়ে মিথ্যা নোংরামি ভিডিও বানানো বা গুজব ছড়ানো একদম করে না বললেই চলে। কিন্তু দিন শেষে একজন মেয়ে যখন একজন মেয়েকে বলে, মানে এটা না আসলে আমার মনে হয় যে নারীরা যখন নারীদেরকে নিয়ে বলছে, তাদের মাতৃত্ব নিয়ে বলছে, ওনারাও তো মাতৃত্বে সে স্বাদ নিয়েছে বা নিবে, অনেকেই আছে, তারাও তো মানে এই বিষয়টার ভিতর দিয়ে যায়, বা তাদেরও তো মায়েরা আছে। শুধুমাত্র এটা না, যে কোনো ক্ষেত্রে আপনি বলবেন, সেটা কনজুগাল লাইফ হোক, যখন কেউ সাংসারিক জীবনে থাকে, যখন হয় না ভাই, আমাদের কিন্তু সংসার জীবনটা সবসময় যে খুবই সুইট তা কিন্তু না, সেটা কারোরই না। কারোরই না। আমরা যারা মিডিয়াতে আছি তাদের তো নাই, এবং যারা মিডিয়ার বাইরে, এবং মিডিয়ার বাইরে আপনি দেখবেন ভাইয়া, এভরিডে অলমোস্ট 80%-এর মতো, এভরিডে হোক বা এভরি মান্থে হোক, একটা বড় পার্সেন্টেজ কিন্তু ডিভোর্স হচ্ছে সেটা সোসাইটিতে, এসেছে। সংবাদ মাধ্যমে এসছে, এবং বড় বড় পত্রিকাতেই আমরা দেখেছি। কোনোটাই কিন্তু মিডিয়ার মধ্যে না। মিডিয়াতে যখন বছরে একটা দুটো হচ্ছে, তখনই সবাই ফলাও করে চর্চা করছে। এদের তো ঘর টিকে না। তাহলে আপনাদের কেন টিকছে না, যারা মিডিয়ার বাইরে আপনারা আছেন? এটা সম্পূর্ণই খুব সেন্সিটিভ বিষয়। কেন আমি বলি, কারণ একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হবেই, হতেই পারে। আমরা যখন মিডিয়ার বাইরে দেখি যে তাদের মধ্যে অনেক সময় ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, এক একজনকে ব্লেম দিচ্ছে, তাদের নিয়ে বিচার বসছে, আবার ঠিক হচ্ছে। সো আমার ব্যক্তি জীবনটা যদি আমি বলি, অনেক কিছুর মধ্য দিয়ে তো আমরা যাই, সেখানেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে। তো যখন আমাদের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেটা আমার সন্তানের বাবা হোক বা আমার হাজব্যান্ড হোক, যখন সে হয়তো বা অনেক সময় অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছে, অনেক কথা বলে ফেলছে হয়তো অভিমান থেকে, বা আমিও হয়তো বলছি, আবার পরবর্তীতে আমাদের ঠিক হচ্ছে। সো এটাও তো আমাদের লাইফের পার্ট, আমরাও তো মানুষ, আমরা হিউম্যান বিং। কিন্তু মানুষ ভেবে নিচ্ছে, আচ্ছা ওনারা এরকম করে একটা সময় হয়তো কথা বলেছে, তাহলে আবার কেন ঠিক হচ্ছে, মানে এটা ঠিক হওয়া যাবে না, আবার কেন প্রবলেম হচ্ছে। আজকে আমি বলছি, আবার আমার
দুদিন পরে প্রবলেম হতেই পারে। এভাবেই তো একটা সাংসারিক জীবন যায়, বা যে কোনো ভাই বোনের মধ্যেও তো প্রবলেম হয়। সো এই বিষয়গুলো না আসলে খুব সহজে কমেন্ট করে ফেলে। এবং নারীদের যে বিষয়টা আমি বলছি, মানে তারা নিজেরাও যখন শুধুমাত্র প্রেগনেন্সি না, তারা যখন একটা বিবাহিত জীবনে থাকে বা যখন একটা প্রফেশনাল লাইফে থাকে, সব কিছুর মনে হয় কি, বা একটা সাংসারিক জীবন থেকেও এসে যে কোনো একটা কিছু কমেন্ট করে ফেলছে একটা মেয়েকে নিয়ে। এবং ধর্মীয় জায়গা থেকে আমি বলি ভাইয়া, আমি কিন্তু তাহলে বলবে যে আচ্ছা উনি তো চলচ্চিত্রের নায়িকা, উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে? কেন বলবো না? একজন মুসলিম হিসেবে আমিও তো নামাজ পড়ি, রোজা রাখি, রোজা রেখেও আমরা কাজ করি। সেটা আমার আর আমার আল্লাহর সাথে আমার কানেকশন। আমি তো কখনোই বলিনি যে আমি 100% হাফেজ ভাই, আমাকে কেউ দেখছে না। অবশ্যই দেখছে, কিন্তু আপনারা তো নায়িকা না যারা লিখছে, বা যারা আপনারা তো নিজেদেরকে খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডের, তো আপনারা কেন গীবত করছেন? আপনারা কেন সিনেমা দেখছেন? আপনারা কেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন? এটাও তো ভালো না একটা মানুষকে। কারণ গীবত করা হয় কি ভাইয়া, আমরা যারা চলচ্চিত্র নায়িকা আছি সবাই বলতে পারে একজন নায়িকা, আমাদের চলচ্চিত্র করা, অভিনয় করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচারী করা, সব কিছুর থেকে গীবতটা কিন্তু আরও বেশি খারাপ। এটা হচ্ছে ইসলামে মৃত ভাইয়ের মাংস গোস্ত খাওয়ার সমান। তো আপনারা প্রতিদিন মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন, আই এম সরি টু সে, বাট আপনারা গীবত ছাড়বেন না। হয় কি, আমরা যদি সোসাইটিতে এই জিনিসগুলো স্প্রেড না করি, পজিটিভিটি, সবাই হয়তো ভাবি, আমি নিজেও অনেক বেশি ইগনোর করে যাই, অ্যাভয়েড করে যাই। বাট ডে বাই ডে এটা যেভাবে বাড়ছে, পৃথিবীর কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো শিল্পীকে, কোনো পলিটিশিয়ানদের, কোনো স্পোর্টসম্যান, কাউকে এভাবে হামলা করা হয় না বা এভাবে অ্যাটাক করা হয় না সোশ্যাল মিডিয়াতে। কারণ এখন তো একটা ডলার যেহেতু ইনকাম করে, ভিউ ব্যবসা, এটা আমি বরাবরই বলি। এবং এটা নিয়ে আমাদের সবাইকে ভয়েস রেজ করতে হবে। কারণ এই জিনিসগুলো হয় কি, যখনই আমরা ইগনোর করে যাচ্ছি, কারণ একটা বিষয় আমরা জানি, বোবার শত্রু নেই, বাট বোবাকেই কিন্তু এখন 2026 সাল যেহেতু চলে এসছে, একটা বোবাকেই বলা হবে যে উনি খুন করেছে বা উনি দেয়, বিকজ বোবা কথা বলতে পারবে না। সো এইভাবে কিন্তু চাপিয়ে দেওয়া হয়। সো আমার মনে হয় ইট শুড বি স্টপড। এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা ডলার ইনকাম করার জন্য, যারা হিজাব পরে হোক, হিজাব ছাড়া হোক, যারা পুরুষরা আছেন, অনেক ছেলেরাও দেখছি, অনেক হয়তো বা তারা এই ধরনের আক্রমণাত্মক ভিডিও করছেন। দিস ইজ নট রাইট। এবং এটার জন্য একটা প্রপার সাইবার ক্রাইমের একটা সুন্দর, আমার মনে হয় আমাদের দেশে আইন আছে, আই নো, এবং এটার এক্সিকিউশন দরকার। এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমরা স্টেপ না নিলে ডে বাই ডে এটা বাড়তেই থাকবে। এবং সোশ্যালি কিন্তু ভাইয়া, আমাদের নেক্সট যে জেনারেশন আসছে, এরা কিন্তু একটা এই ধরনের মানসিক একটা হ্যারাসমেন্টের ভিতর দিয়ে যাবে। আপনি তো অনেক ভালো এই ব্যাপারগুলোতে আপনি জানেন ভাই, আপনি জানেন আমার ছোট বাচ্চাটা শেহজাদকে নিয়েও আজে বাজে ভিডিও বানানো হয়। মানে এরা কতটা, এরা হচ্ছে সেই মানুষগুলো, হয়তো বা আমি খুব হার্শলি বলছি, বাট দিস ইজ ট্রু, দিস ইজ ফ্যাক্ট। এরা হচ্ছে ওই মানুষগুলো যারা শিশুদেরকে ধর্ষণ করে, যারা শিশুদেরকে মার্ডার করছে। এরা হয়তো বা মুখ দিয়ে বলছে, বাট এটা কিন্তু সেম অলমোস্ট। একটা নিষ্পাপ বাচ্চাকে নিয়ে যখন ভিডিও বানায়, সে তার মায়ের সাথে ছবি দেখ, বাবার সাথে ছবি দেখ, ওখানে একটা বুলিং করছে, ওখানে খুব ইমোশনাল মিউজিক দিয়ে অন্যভাবে তাকে ট্রলিং করা হচ্ছে, তার মানে সব কিছু নিয়ে। সো আমার মনে হয় যে এই বিষয়গুলো কতটা, এরা পশুত্বের দিকে গেলে একজন বাচ্চাকে নিয়েও তারা এরকম মানসিকভাবে তারা তাকে আঘাত করতে পারে, বা হয়তো ও বুঝছে না এখন, বাট অ্যাজ আ মাদার তো আমি দেখছি। হয়তো বা আমি সোশ্যাল মিডিয়াতে ওভাবে নেই, বা সময় আমার, কারণ আমার অনেক কাজ থাকে, বা এটা আমাদের সবারই। কিন্তু আমার অ্যাডমিনরা মাঝে মাঝে যখন বলছে যে আপু এগুলো নিয়ে কেন আপনি স্টেপ নিচ্ছেন না, বা আমার সাংবাদিক ভাই বোনেরা যখন বলছে, কারণ এটা তো সবারই খুব একটা মানে আছে না যে ইমোশনালি তো তারা একটা স্পর্শকাতর বিষয়। সো এটাই আর কি ভাইয়া। আমার মনে হয় নতুন সরকারের কাছে আমরা সেই প্রত্যাশা করতেই পারি, কারণ এই সাইবার ক্রাইমের বিষয়গুলো আরও বেশি কার্যকর হোক, এক্সিকিউশন হওয়া উচিত, তাহলে আসলে আমাদের এই বিষয়গুলো অনেক কমে যাবে। তো আজকে আমি ঠিক করে এসেছি যে দুটো নাম আমি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করব। আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছে সেই দুটি নাম, সেখান থেকে আমি একটু ভালোবাসার প্রসঙ্গে ফিরতে চাই, কারণ চারিদিকে লাল লালে লাল হয়ে আছি আমরা। ভালোবাসার সংজ্ঞা কি আপনার কাছে? আমার কাছে ভালোবাসার সংজ্ঞা খুব ছোট কিছু শব্দের মধ্যেই আছে, সেটি হচ্ছে যে সম্মান, আস্থা, বিশ্বাস। এই কয়েকটা শব্দ আমি কেন বলি, এবং ইতিবাচকতা। আমরা সেটা যাকেই ভালোবাসি না কেন, হতে পারে আমাদের লাইফ পার্টনার, হতে পারে বাবা মা,
হতে পারে আমাদের যারা সিনিয়র আছেন, জুনিয়র আছেন। কারণ এই বিষয়গুলো থাকলে আমার মনে হয় ভালোবাসা অনেক সুন্দর। অবশ্যই, অবশ্যই। তো জীবনে প্রথম প্রেম এসেছিল কত বছর বয়সে মনে আছে? প্রেমের অফার পেয়েছিলাম, যেহেতু আমি হয়তো বেশ কিছু জায়গায় বলা হয়েছে। কারণ আমি ছোটবেলা থেকেই আমি যেহেতু আমরা ৩ বোন ১ ভাই, বোনদের মধ্যে সবার ছোট। আমরাও কিন্তু ৩ বোন ১ ভাই। তাই না? এটাও মিলে গেল। এবং আমিও ছোট। আচ্ছা, আচ্ছা। সো আমি বোনদের মধ্যে ছোট। আমার বড় ২ বোন সবসময় আমাকে বড় ভাইয়ের মতো শাসন করেছে, এখনো। এবং সেই শাসনের জায়গাটা থেকে, এবং আমরা যেহেতু আমাদের ফ্যামিলির জায়গাটা কেউ মডেলিংয়ে কখনো ছিলেন না, কেউ অভিনয়ে ছিলেন না। সো বাট খুব কালচারাল একটা পরিবেশ ছিল। গানে ছিলেন, বড় সংবাদ আপু, পাঠে ছিলেন। এক্স্যাক্টলি, বড় আপু, আমার বড় বোন ছোটবেলা থেকে গান করতেন, এবং আমার মেজো বোন স্পোর্টসে ছিলেন খুব ভালো ছোটবেলা থেকে। এরপর তো সংবাদ উপস্থাপনায় ছিলেন। তারপর আমি নাজমিন মিমি আপনার এক বোন এবং আরেকজন হচ্ছে গিয়ে সুইটি আপা। জি। বাহ। সো খুব কালচারাল একটা মাইন্ডে আমরা বড় হয়েছি ভাইয়া। বাট আদার্স, যেমন আমরা যখন স্কুলে যেতাম, আমি আমার স্কুলে গেলে কখনো, বা যেহেতু আপনি অনেক ইনফরমেশন আপনার কাছে থাকে, সো আমি স্কুলে আমাকে মানে আম্মু নিয়ে যেতেন, নিয়ে আসতেন। এবং আমি অনেক বছর বোরখা পরে গিয়েছি স্কুলে। কারণ হয় কি, আমি যেহেতু গার্লস স্কুলে পড়েছি, কোন স্কুল? আমার উদয়ন স্কুল ছিল উত্তরাতে, এবং কলেজ ছিল উইমেন কলেজ। সো সবসময় যেহেতু মেয়েদের স্কুল, মেয়েদের কলেজ ছিল, তো ওই যেটা হতো, স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন অনেকে ফুল নিয়ে। আপনি প্রথম proposal সাড়া দিবে। দিয়েছিলেন কবে? এটাই তো বলছিলাম যে আমি হয়তো আড়াল থেকে দেখতাম, দেখে হয়তো গাড়িতে উঠে যেতাম যে অনেকে হয়তো কিছু বলতে চাচ্ছে, বা বান্ধবীর মাধ্যমে পৌঁছাচ্ছে চিঠি লিখে, সে ওই যে রক্ত দিয়ে যেটা হয় আর কি, অনেক আগে। সেগুলো দেখে তখন খুব মজা লাগতো। কেন, আমি যেহেতু আমার বোনেরা বড় ছিলেন, তো আমাদের ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো ছিল ছোটবেলা থেকেই। মানে খুব ডিসকাস হতো যে কেউ কখনো পরিবারের বাইরে কোনো কিছু ভাববো না। তো ওখান থেকে আমার মধ্যে একটু ম্যাচিউরিটি ছিল। সো ওই প্রেম বিষয়টা আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করার সেই সাহসও পাইনি, আর সেই ইচ্ছেটাও হয়নি। সো আমার বান্ধবীদেরকে আমি খুব বলতাম যে আমার কাছে মনে হতো প্রেম মানেই খুব নেগেটিভ একটা জিনিস। সো এটাই। তো প্রথম প্রেমের চিঠি লেখা হয়েছে কবে? নিশ্চয়ই লিখেছেন। না, জীবনে প্রেমের চিঠি না, লেখেনি বুবলি? না। কারণ কি ভাইয়া, আমি যেহেতু গার্লস স্কুলে বললাম না, এবং আমার কলেজ, উইমেন কলেজ, এবং তারপর তো আসলে যেহেতু আমি এয়ারলাইন্সে জব করেছি খুব ছোট বয়সেই, আমার সব সময় কাজ ব্যাপারগুলো আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করতো। যখন আমার কাছে মনে হতো যে এখন এক্সামের আমার এই গ্যাপটা আছে, আমার কাজটা কিভাবে আমি এক্সপ্লোর করব, দেখি তো আমি এই কাজটা পারবো কি না, সেদিকে আমার কনসেন্ট্রেশন ছিল। দেন এয়ারলাইন্স জবের পরে আমি যখন আবার নিউজ প্রেজেন্টেশনের কোর্স করলাম, সবই কিন্তু আমার স্টুডেন্ট থাকাকালীন, পড়াশোনার ফাঁকে ফাঁকে, হয়তো কলেজের ফাঁকে, বা যখন ইউনিভার্সিটিতে উঠছি। সো এত বিজি ছিলাম, এটা আমার মনে হয় যারা পড়াশোনার পাশাপাশি কাজ করে বা জব করে তারা বুঝতে পারবে যে ওই সময়টাই কখনো হতো না। তারপর তো চলচ্চিত্রের যাত্রা শুরু। তো যেহেতু প্রেমে পড়েননি, তাহলে ছ্যাক খাবার প্রশ্নই আসে না। তবে ছ্যাক দিয়েছিলেন কজনকে? হ্যাঁ, বেশ কয়েকজন। এটা আসলে হয়তো ইন্টেনশনালি দেয়নি, বাট তারা প্রপোজাল পাঠাতে চেয়েছে, হয়তো পৌঁছাতে পারেনি, আগেই না করে দিয়েছি বা লোক মারফতে। সো অটোমেটিক্যালি ছাকা খেয়ে গেছে আর কি। আহারে। তো প্রেমে পড়ে পাগলামি করার কি প্রশ্ন আসে? তাহলে যেহেতু আপনি প্রেমে পড়েননি, পরবর্তীতে তো পড়েছেন, তো প্রেমে পড়ে হয় না যে, যেটা আপনি বলছিলেন, অনেকে রক্ত দিয়ে লিখে, কিংবা অনেকে অনেক কিছু করে, পাগলামি করে। আপনি কখনো সেরকম কিছু করেছেন? না, এটাই তো বলছিলাম যে আসলে ওই সুযোগটাই কখনো আচ্ছা, হয়নি। আপনার জীবনে এখন মনে তাহলে হয় মিস করি যে কেন স্কুল কলেজ লাইফের এগুলো, মানে এই এক্সপেরিয়েন্সটা কেন নিলাম না। আপনার স্কুল কলেজ লাইফের মানে চাকরির পাশাপাশি মানে এক্সাইটিং বিষয় কোনগুলো ছিল আর কি? এক্সাইটিং বিষয়গুলো ছিল আমাদের কালচারাল প্রোগ্রাম হতো ভাইয়া অনেক আমাদের স্কুলে, এবং থাকে না কিছু কিছু পপুলার স্টুডেন্ট যাদেরকে হয়তো বা কোনো কালচারাল প্রোগ্রাম হবে, সেটা অ্যাক্টিং হোক, রাইট। নৃত্য হোক, গান হোক, সবাই সব কিছুর আগে ওই ছাত্রছাত্রীদেরকেই নক করে যে এভাবে আমাদের টিচাররা যারা রেসপেক্টেড টিচার ছিলেন, তো ওই ব্যাপারগুলো আমাকে খুব টানতো। যে কোনো কম্পিটিশনে, যে কোনো কি কাজে করতেন? গান করতেন? গান করতাম, আবার অ্যাক্টিংও নাচ? করতাম। হ্যাঁ, আমরা মেয়েরা মিলে নাটক বানিয়েছিলাম কলেজে, এবং স্কুলে আমাদের গানের কম্পিটিশন হতো, নাচের কম্পিটিশন হতো, এবং ম্যাক্সিমাম আমাদের হয় না ভাইয়া সকালবেলা আর্লি মর্নিং, যেহেতু আমার মর্নিং শিফটে স্কুল ছিল,
জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় একদম অ্যাসেম্বলির ওখানে সামনে দাঁড়িয়ে, সেই কাজটা আমাকে দিয়ে করানো হতো, আমি এবং আমার দুজন ফ্রেন্ড ছিলেন, বান্ধবী। সো এই বিষয়গুলো নিয়ে আমাদের এত আমরা ব্যস্ত থাকতাম যে প্রতিদিন যে সকালবেলা এবং প্রথম সিট বেঞ্চটাতেই বসতে হবে এবং স্যার যে টাস্ক দিচ্ছে, আমাদের ভোট হতো। আমি যখন ক্লাস 8 থেকে 9-এ উঠবো, তখন আমাদের ইন্টারেস্টিংলি ভোট হয়েছিল ক্যাপ্টেন কে হবে, মানে লিটারেলি তো আমাদের রেজাল্টের প্রেক্ষিতে ক্যাপ্টেনশিপ হতো। কিন্তু ওখানে হয়েছিল কি, আমার মানে পড়াশোনাও যেহেতু আমি খুব সিরিয়াস ছিলাম সত্যিকার অর্থে, এটা আমার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেমন ছিলেন স্কুল আপনি? মিস দিতাম না ভাই, আচ্ছা। কারণ আমার সেটা জ্বর হোক ঠান্ডা হোক, এবং আমার মা এত বেশি স্ট্রিক্ট, মানে উনি খুবই অর্গানাইজড একজন মানুষ, কোনো দিন আমাদের স্কুল মিস দিতেন না আম্মু। সেটা ঝড় বৃষ্টি হোক, সেটা আমরা একটু অসুস্থ থাকি হয়তো, বা আমরা ভাবি যে একটু মাথা ব্যথা করছে, না যাই, তো তখন বলতো আমার স্কুলে গেলে ভালো লাগবে। হয়তো সিভিয়ার জ্বর হলে সেটা আলাদা। তো আম্মু এই বিষয়টা আমাদেরকে ছোটোবেলা থেকেই প্র্যাকটিস করিয়েছে। এভরিডে আমি স্কুলে যেতাম। একদিন আমার মনে আছে খুব অসুস্থ আমি, এরকম সিজনাল জ্বর, তো আমি 6টা থেকে আমি ঘড়ি দেখছিলাম, আমার আর ঘুম নাই, যে এখন আছে বেঞ্চটাতে তাহলে কারা বসছে এবং এখন ম্যাডাম আসছে, এখন কোন ক্লাসটা নিচ্ছে, মানে সো ওরকম করে আসলে কখনো এতটা আমি সিনসিয়ার ছিলাম টিল নাও। কাজে হোক, আমার যে কোনো রেসপন্সিবিলিটিতে আমি আই ট্রাই টু বি আ ভেরি সিনসিয়ার আচ্ছা, পারসন। সে সময় কি ভাবতেন বড় হয়ে কি হবেন? কারণ আপনি গান করতেন, অভিনয় করতেন, পাশাপাশি পরবর্তীতে তো আপনি যেটা বলছিলেন যে আপনি কেবিন ক্রু হিসেবে কাজ শুরু করছিলেন, কিংবা তারপরে সংবাদ পাঠিকা হিসেবে। ছোটবেলা কিংবা কৈশোর বেলায় কি ভেবেছিলেন বড় হয়ে কি হবেন? আমার ছোটবেলায় আমি খুব, যখনই হয় না যে প্রত্যেক ফ্রাইডেতে মুভিজ হতো শুক্রবারে 3টার দিকে, ছোট্টবেলায় যখন সবাই মিলে হয়তো টেলিভিশনে দেখছি, তখন আমার কাছে আমি খুব মানে ওই বিষয়গুলো আমি লিপসিং করতাম, মানে আমি তো গান করতাম না আসলে, যেটা গুনগুন করতাম, আমার বড়াপ্পু গান করতো, খুব ভালো লিসেনার আমি, শ্রোতা, বাট ওভাবে অফিসিয়ালি গান শেখা হয়নি। কিন্তু সিনেমার প্রতি আমার ভালোবাসা সব সময় ছিল ভাইয়া। বাহ, হয়তো জানতাম যে ফ্যামিলি থেকে অ্যালাউ করবে না, কিন্তু আমি সব সময় মুভিজ খুব ভালোবাসতাম। হয়তো আয়নার সামনে একা একা, যেটা সব বাচ্চারাই করে অনেক সময়, অ্যাক্টিং করা, বা আমি ভাবতাম যে আচ্ছা এখানে যদি আমি থাকতাম কেমন হতো, সেটা হয় কি সুপ্ত একটা বাসনা। এবং কিন্তু- তখন কোন নায়ককে স্বপ্ন দেখতেন? মানে থাকে না যে এই নায়কের সাথে যদি অভিনয় করতাম কখনো, মানে স্বপ্নের জায়গায় তো যে কেউ হতে তখন যেহেতু পারে। এত ছোট, ওই ভাবনাটা আসতো না যে এই নায়কের সাথে কাজ করব। তখন শুধু মনে হতো যে এই গানটা গাইছে, এই গানটা আমি হয়তো গাইছি, এরকম মনে হতো। আচ্ছা, আর ছোটবেলায় তো সবার প্রথম সিনেমা দেখেছিলাম, যে তাও হচ্ছে অলমোস্ট উনি গত হওয়ার পরে, সালমান শাহ স্যার, সালমান শাহ। উনি চলে যাওয়ার পরে। তখন তো আমি অনেক ছোট, ততদিনে উনি আসলে আমাদের মাঝে নেই, বাট ওনার মুভিগুলো রিলিজ হতো না তখন, দেখতাম। তখনও সিনেমা হলে যে ওনার, তখন বুঝতাম না যে উনি আর আমাদের মাঝে নেই, তখন ভাবতাম যে আচ্ছা উনি কেন আসছেন না সিনেমা হলে। এবং ছোটবেলা যখন টেলিভিশনে দিত, তো ওনার অভিনয় খুব ভালো লাগতো। আর এখনো আমার পছন্দের তালিকায় ওনার অবশ্যই কাজগুলো অবশ্যই। অবশ্যই সেটা আছে। সালমান শাহকে মহানায়ক বলা হয়, এবং তার মৃত্যুর এত বছর পর এখনো তিনি চিরসবুজ, এবং এখনো তার সিনেমার গানগুলো আমরা দেখি আর কি। কি সুন্দর। যাই হোক, এবার বুবলির গুণ দোষ প্রসঙ্গে জানতে চাই। মানে পোস্টমর্টেম করবার দায়িত্ব বুবলিকে দেওয়া হলো, আপনার গুণ বলেন। আমার গুণ ভাইয়া, আমি আমার কাছে মনে হয় যে আমি ধৈর্যশীল তুলনামূলকভাবে, এটা আমার মনে হয়। কারণ অনেক সময় অনেক বিষয় খুব মনে হয় যে আমি এই বিষয়গুলো তো ঠিক না, খুব মিথ্যা, আমি জানছি, এবং খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে যে এটা নিয়ে আমি স্টেপ নিব, কথা বলবো। বাট তারপরও মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা, যদি সবসময় এগুলো নিয়ে বিজি থাকি, আমার কাজটা আমি কখন করব। এবং আমার ছোটোবেলায়, যেটা আপনি একটু আগে প্রশ্ন করলেন যে কি হতে চেয়েছিলাম স্পেসিফিক্যালি, আমি যেহেতু জানতাম যে কখনোই চলচ্চিত্র অভিনয় বা এগুলো অ্যালাউ করবে না, সো আমি ব্যারিস্টার হতে চেয়েছিলাম। ও, এবং 2 ইয়ার্স আমি ইউনিভার্সিটি অফ লন্ডনে আন্ডার LLBও পড়েছি। এই জন্য মনের মতো মানুষ পাইলাম না, তে আপনাকে এত শক্তিশালী অভিনয় করতে দেখেছে। এবং আমি ব্রিটিশ স্কুল অফ ল থেকে আমি LLB পড়েছি। আনফর্চুনেটলি শেষ করতে পারিনি, কারণ অন্যান্য পড়াশোনার ব্যস্ততাও ছিল। সো সেখান থেকে হয় কি, আমার কাছে মনে হয় যে পড়ালেখাটা নিয়েও আমার হয়তো বা সেটা স্বপ্নটা পূরণ হয়নি। হয়তো আমি MBA কমপ্লিট করেছি,
কিন্তু যেটা হয়েছিলাম সেটা মানে চেয়েছিলাম সেটা করতে পারিনি। আর তবে পড়ালেখার প্রতি সেই সিনসিয়ার ব্যাপারটা ছিল, এটা একটা গুণ। আর আরেকটা গুণ হচ্ছে আমি খুব পজিটিভ থাকি ভাইয়া, সত্যিকার অর্থে। আমাকে যারা ব্যক্তি হিসেবে হয়তো খুব কম মানুষই দেখে, আমরা নিজেদের অনেক সময় হয়তো বলা হবে যে উনি নিজের কথা নিজেই বলছে, কিন্তু না না, সেটা তো আমি আপনাকে প্রশ্ন করেছি বলবার জন্য। কিন্তু আপনি আমি বলেন, তারপর আমি বলবো। আমি ভীষণ পজিটিভ থাকি এবং আমি ভীষণ ইমোশনাল। এটা হয়তো সবাই ভাবে ব্যাড সাইড, তবে আমার কাছে মনে হয় যে ইমোশন থাকাটা ভালো। অবশ্যই। আমি যখন কোনো সেটা আমরা হয়তো চিনছি না কাউকে, কোনো বাজে কোনো নিউজ দেখি বা আমাদের সোসাইটিতে ঘটে যাচ্ছে অনেক ধরনের বর্বরতা দেখি অনেকের সাথে, আই জাস্ট ক্রাই আ লট। মানে আমার মনের অজান্তে আমার যারা পাশে থাকে, আমার অ্যাসিস্ট্যান্টস হোক বা যারা কাজের ক্ষেত্রে বা আমার পরিবারের মানুষজন যারা, তারা দেখে যে আমি মানে লিটারেলি আমি সিক হয়ে যাই যদি কোনো বাচ্চাদের সাথে কোনো প্রকার অন্যায় হয়, যদি কোনো মেয়েদের সাথে অন্যায় হয় বা ছেলেদের সাথে। সো আমি এতটাই ইমোশনাল যে আমি লিটারেলি আমি সিক হই যে কেন এরকম হচ্ছে, কেন এরকম হবে। সো এই বিষয়গুলো, এবং আমি গরু মাংস রান্না করতে পারি খুব ভালো। ও, রান্নার ব্যাপারে আমার কাছে মনে হয় রান্না খুব আর্ট, একটা মানে আছে না, খুব আর্টিস্টিক একটা ব্যাপার। সো এই বিষয়গুলো আছে কিছু কিছু। এই জন্য কোরবানিতে আপনার প্রথম ছবি মুক্তি পেয়েছে। আমি একটু গুণের কথাগুলো বলে নিই, তারপর আপনার কাছ থেকে আপনার দোষের কথা শুনবো। আপনি ভীষণ সময় মেনে চলেন। আমি ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি দেখছি যে এত পাংচুয়াল। মানে সিনেমার নায়িকারা তো দেরি করবে, সিনেমার নায়িকারা দেরি করলেও সেটা অনেক সময় জায়েজ হয়ে যায় আর কি। তো আপনার এই সময় মেনে চলার বিষয়টি সবাইকে মুগ্ধ করে। আর একটি হচ্ছে আপনি কখনো শুটিং সেটে ভোগান না আর কি। হয় না যে আপনি অন টাইমে এসে কোনো ধরনের স্টাডি ট্যান্ট্রাম দেখান না, এবং পুরো শুটিং ইউনিটের একজন হয়ে থাকেন, এবং শুরু থেকে শেষ প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন পর্যন্ত আপনি ফুললি ইনটু থাকেন আর কি। যে কারণে সব নির্মাতারাই আপনার সাথে একবার কাজ করলে একাধিকবার কাজ করতে চায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার দোষ। দোষ আসলে দোষগুণ মিলেই তো মানুষ। অবশ্যই। অবশ্যই একদম যে আমি বলবো যে আই এম সাচ আ পারফেক্ট পারসন, ইটস নট লাইক দ্যাট। আমার কাছে মনে হয় যে আমি মানুষকে, হয় না, এটা আমি দোষ না গুণ আমি এটা জানি না ভাইয়া, যে কেউ আমার সাথে খুব অন্যায় করলো, মানে আছে না যে অনেক সময় হয়তো আমরা জানছি মানুষটা আমার ক্ষতির কারণ, কিন্তু এরা যদি এসে আমাকে সরি বলে যে আপু আসলে এটা ঠিক হয়নি, বা এটা আমরা মানে এটা হয়তো বা মনের অজান্তেই করেছি, আমি এর সাথে সাথে সব ভুলে যাই, মানে আগে প্রিভিয়াসলি সে কী করেছে। সো এই বিষয়টা মানে সহজেই মানুষকে ক্ষমা করে দেয়া, এবং সেই বিষয়গুলো আমার মনে হয় যে এটা হয়তো বা আমি পজিটিভিটি নিয়ে থাকি, বা এটা হয়তো উচিত না। অনেকে বলে যে আপু এতটা আপনার কিছু কিছু জিনিস মনে রাখা উচিত। সো এটা দোষ কিনা আই ডোন্ট নো। আর এছাড়া আমার দোষগুলো তো আমার মনে হয় যে অন্যরা আপনিও বলবে। আছেন ভাইয়া, হ্যাঁ, মানে হ্যাঁ, অন্যরা যারা আছে বলতে পারবে। আমি একটু পরে একদম ধরে ধরে আপনাকে একদম। অ্যাটাক করব। তবে আপনার আরেকটা গুণের কথা মনে পড়লো, সেটা মনে করে বলে নেই আর কি। ইয়োগার কথা, আপনি ইয়োগার লাইক 50 আসন এখন কি আরো বেশি পারেন কিনা আমি জানি না, 50টির বেশি আসন আপনি পারেন, এবং আপনি খুব হেলদি লাইফস্টাইল মেনটেন করেন। ট্রাই করি সত্যি। বাহ, চমৎকার। তো আরেকটা বিষয় আমরা শিল্পীদের ক্ষেত্রে ইদানিং যেটা দেখি, ইদানিং না অনেকদিন ধরে দেখি, যে শিল্পীরা ফিতা কাটে এবং শিল্পীরা বিভিন্ন ওপেনিংয়ে যায়। সেটা আমরা দেশের বাইরেও বিভিন্ন তারকাদের দেখি, কিন্তু আমরা যারা ফিতা কাটে কিংবা যারা ওপেনিংয়ে যায় তাদের নিয়ে অনেক সময় সমালোচনা করি। তো আপনার ক্ষেত্রেও সেটা হয়, এই প্রসঙ্গে কি বলতে চান? আমি এই বিষয়টা নিয়ে যদি বলি, যেমন হ্যাঁ, আমাদের দেশে হোক দেশের বাইরে, প্রত্যেকেই কিন্তু যারা সিনেমা করছেন বা সিনেমা নাও করছেন, তারাও কিন্তু এই ধরনের ব্র্যান্ডিংগুলোর সাথে যুক্ত হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এটা সময়ের সাথে সাথে হয়তো এটা একটা ডিমান্ড, পাবলিক ডিমান্ড, বা যারা ব্র্যান্ডিং, কারণ এটা আমাদের দেশে হয়তো বা আগে খুব অভ্যস্ত বেশি ছিলেন ছিল না। না। হ্যাঁ, কারণ তখন খুব বেশি একটা ডিজিটালাইজড ছিল না সব কিছু। এখন সোশ্যাল মিডিয়ার বরাতে হোক, এখন মানুষের সচেতনতার জায়গা থেকে হোক, সবাই এখন কাজের সেক্টরগুলো খুব আলাদা আলাদাভাবে নতুন নতুন কাজের সেক্টর তৈরি হচ্ছে। রাইট। তো আমার মনে হয় সেটা একজন অ্যাক্ট্রেস বা অ্যাক্টর যদি তার সিনেমার বাইরে, যদিও আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, সো আমাদের ওই পরিচয়টা তো আগে আসে যে আমাদের কী সিনেমা আসছে, কী মুক্তি পাচ্ছে, তার বাইরেও যদি সবাই ব্র্যান্ডিংয়ের সাথে যুক্ত হয়, ফটোশ্যুট করে বা এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন করে, গ্র্যান্ড ওপেনিংয়ে যায়,
আমার মনে হয় এটা আমি পজিটিভলি দেখি। তারপরে হয় না যে অনেকে বলে যে আগের তারকারা, ফিল্মের তারকারা একদম স্বপ্নে বিচরণ করতো, তারা সচরাচর আসলে মানুষের সামনে আসতো না, এই কারণে মানুষজন টিকিট কেটে তাদের সিনেমা হলে গিয়ে দেখতো। এখন হচ্ছে তারকাদের হরহামেশা সব জায়গায় দেখা যায়, সোশ্যাল নেটওয়ার্কে তাকে পেয়ে একটা বাজে মন্তব্য করা যায়, আবার যে কোনো স্টোর ওপেনিংয়ে কিংবা কোনো ব্র্যান্ড ওপেনিংয়ে গিয়ে তার সাথে সেলফিও তোলা যায়। তো তারকাদের সর্বত্রই দেখা যাচ্ছে। তো এরকম অ্যাভেলেবিলিটিটা কি কোনোভাবে তার ইমেজকে নষ্ট করছে কিনা? এটা হয় কি সময়ের ডিমান্ড আসলে। আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন আগের তুলনায় চেঞ্জ হচ্ছে, আমাদের পলিটিক্স যেমন আগের তুলনায় চেঞ্জ হচ্ছে। আগে আমাদের লিডাররা, আমরা ছোটবেলায় কি গল্প শুনতাম বাবা মায়ের কাছে বা দেখতাম আর্কাইভগুলো থেকে, যে পলিটিক্যাল যারা লিডার আছেন তারা একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছেন বা হচ্ছে ভাষণ দিচ্ছেন, সব মানুষ একসাথ হচ্ছে, তারপরে কিন্তু তাদের কাছে রিচ করাটা খুব ডিফিকাল্ট ছিল। এখন কিন্তু জার্নালিস্টদেরকে নিয়ে পলিটিশিয়ানরা বসছে, কথা বলছে, স্টুডেন্টদের কাছে পলিটিশিয়ানরা যাচ্ছে, প্রশ্ন করছে, তাদের আই টু আই কন্ট্যাক্ট হচ্ছে, কিংবা নির্বাচনের আগে প্রত্যেক দলের থিম সং হচ্ছে, গান প্রচার করা হচ্ছে। সো এগুলো হয় কি ভাই, এগুলো সময়ের সাথে সাথে সব চেঞ্জ হচ্ছে। এবং আগের দিনে আমাদের যারা সিনিয়র্স ছিলেন, আমি সম্মানের সাথে বলি, তখন তো হয়তো বা একটি মাত্র আমাদের চ্যানেল ছিল বিটিভি, তার বাইরে আমাদের সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, গুগল ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, এবং অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্স ছিল না, যেখানে আমরা কম্পেয়ার করতে পারতাম না বাংলাদেশে এখানে মুভি রিলিজ হচ্ছে, এরকম হচ্ছে কাহিনী স্টোরি, বাইরের দেশে কি হচ্ছে, দেশে যা হচ্ছে সেটাই দেখছে মানুষ। আর এখন এত বেশি সবাই অ্যাভেলেবেল, নেটফ্লিক্সে একটা মুভি বের হলে রিসেন্ট, বা ইন্ডিয়াতে একটা মুভির জাস্ট যদি শুধুমাত্র মহরত হয় সেটাও কিন্তু জেনে যাচ্ছে। সো আমাদের দেশে হয় কি, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। স্টার সুপারস্টার যারা আছেন তাদেরকেও মানুষ চায় যে যে কোনো প্রোগ্রামে তারা আসবে, কথা বলবে, তারা খুব আপনভাবে এখন অ্যাকসেপ্ট করতে যায়। আর এখন যদি আমরা সময়ের সাথে তাল না মিলিয়ে শুধুমাত্র একটা মুভি রিলিজ হলে সেই প্রচারণাও যদি না থাকি, মানুষ কিন্তু তাদের কাছে পৌঁছায় না, বিকজ দে হ্যাভ সো মেনি অপশনস। তারা এখন স্ক্রল করে করে অন্য অপশনে চলে যায়। সো এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সময়ের সাথে সাথে আরও কিছু চেঞ্জ হচ্ছে, যেমন আপনার সিনেমা আমি শুরু থেকে তো দেখছি, কিন্তু কয়েকটা ছবি প্রহেলিকা কিংবা টানের পর আপনাকে সবাই অভিনেত্রী বলছে, কিংবা দেয়ালের দেশ, কিন্তু আমি দেখেছি যে আপনি শুরু থেকেই ভালো অভিনয় করেন। এবং আপনাকে আজ বলি, আমি তো মোটামুটি সব সিনেমায় দেখার চেষ্টা করি, আমি খেয়াল করলাম আজকে যে আপনার 21টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, এবং এই 21টি চলচ্চিত্রই কিন্তু আমি সিনেমা হলে গিয়ে দেখেছি। এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে ভাই, এত ব্যস্ততার মাঝেও যে, এবং আপনি খুব চলচ্চিত্র বান্ধব একজন মানুষ, আমি এটা জানি, কারণ আপনি আমাকে শুরুতেই বলছিলেন ভাইয়া যে যেটা টান প্রহেলিকার পরে হয়তো সবাই সেই স্ক্রিপ্টে আমাকে দেখেছে, বাট তার বাইরেও কিন্তু আপনি যখন আমার আগের সেই এফডিসি কেন্দ্রিক আমরা যেটা বলি সো কল্ড একটু ডিফারেন্ট, আমরা খুব কমার্শিয়াল প্যাটার্নের, যদিও সব সিনেমাই কমার্শিয়াল, কিন্তু তখন থেকে মেইন স্ট্রিম সিনেমাতে আপনি খুব সুন্দর করে করে, মানে আপনার লেখনী তো অসাধারণ, এবং আপনি একজন অ্যাজ অ্যান অডিয়েন্স আপনি লিখতেন, যে সেটা চলচ্চিত্র বোদ্ধা তো অবশ্যই, কিন্তু তার বাইরেও আপনি একজন অডিয়েন্স হিসেবে খুব পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করতেন। আমি একটু আপনার সিনেমাগুলো মনে করার চেষ্টা করি কোনগুলো দেখেছি, যেমন বসগিরি, শুটার, অহংকার, রংবাজ, চিটাগাঙ্গা, পোয়া, নোয়াখাইলা মাইয়া, সুপার হিরো, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, মনের মতো, মানুষ পাইলাম না, বীর, চোখ, ক্যাসিনো, লিডার আমি বাংলাদেশ, বিদ্রোহী, তালাশ, লোকাল, প্রহেলিকা, দেয়ালের দেশ, মায়াদার লাভ, রিভেঞ্জ এবং জঙ্গলি। হাউ কাম, মানে এর থেকে একজন শিল্পী হিসেবে আর কি পাওয়ার থাকে? আপনার যে 3টি কাজ ওটিটিতে এসেছে, লাইক ছায়া, টান, 7 নম্বর ফ্লোর, সেগুলো আমার দেখা, এবং সেগুলো, এই নামগুলো এই কারণেই বললাম যে আপনি প্রথম ছবি বসগিরির জন্য তো আপনি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন দর্শকের ভোটে, এবং সেই তখন থেকে আপনাকে আমি দেখেছি অহংকার বলে, যেটা আপনি বলছিলেন যে এফডিসি কেন্দ্রিক ছবি, মেইন স্ট্রিম ছবি, এবং সেই অহংকারের গল্পটাও শিল্পা শেট্টির একটা বাইরের একটা ছবির রিমেক ছিল আর কি। তো শিল্পা শেট্টির থেকে আপনার অ্যাক্টিং ভালো ছিল, এবং সেই সময় আমি সেটা রিভিউতে লিখেছিলাম আর কি। তো এই যে আপনি অভিনয় না শিখে সংবাদ পাঠিকা থেকে অভিনয় শুরু করলেন, কিভাবে শিখেছিলেন? আমি একটু আগে বলছিলাম না ভাইয়া, যে ছোটবেলা একটা সুপ্ত প্রতিভা ছিল, এবং যেহেতু স্কুল কলেজে আমি পার্টিসিপেট করতাম,
আমি অভিনয়টাকে এবং চলচ্চিত্রকে স্পেশালি খুব জীবন থেকে দেখি, যদিও খুব অল্প বয়সেই শুরু করা, কারণ অনেকেই হয়তো ভাবে যে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হয়েছে তার মানে হয়তো বা উনি অনেক মানে কিছু জেনে অনেক কিছু, আসলে কিন্তু তা না। কারণ আমি যখন পড়ালেখা করছি, সেটা আমার কলেজ লাইফের শেষ থেকে কিন্তু আমি সংবাদ উপস্থাপনে আমি যুক্ত হয়েছি, একদম ছোট বয়স থেকে। এবং সেখান থেকেই যখন আমি আস্তে আস্তে চলচ্চিত্রের নায়িকা হলাম, যখন প্রথম সিনেমা দিয়ে আসা, তখনই আমার কাছে, যেহেতু আমার তার আগে কোনো নাটকের অভিজ্ঞতা ছিল না, মডেলিংয়ের অভিজ্ঞতা ছিল না, তো চ্যালেঞ্জটা তো বড় ছিল, যেহেতু দেশের একজন দেশসেরা নায়কের সাথে আমার অভিষেক হয়েছে এবং দুটো সিনেমা দিয়েই। তো হয় কি ভাই, অনেক কিছু তো হয়তো কাজ করতে করতেই শেখা হয়। এবং যেহেতু সিনেমা দেখতে ভালোবাসতাম, আমার পছন্দের কাজগুলো আমি খুব মানে সময়ের সাথে যেগুলো রিলিজ হচ্ছে সেগুলো ম্যাটার করে না, যে এখন যেটা রিলিজ হলো এটাই দেখছি তা না। অনেক পুরনো সিনেমাও দেখেছি। তো সিনেমা দেখা যেমন একটা শেখা, এবং নিজের মতো করে আসলে গ্রুমিং করে করে আস্তে আস্তে করে আমি কিন্তু ডে বাই ডে কাজ শিখেছি। অবশ্যই অবশ্যই। অভিনয়টা স্পেশালি যদি আমি বলি, এবং আপনাকে যেটা আমি দেখেছি আপনার ক্যারিয়ার গ্রাফটা, যে আপনি শাকিব খানের সাথে 12টি ছবি করেছেন এবং তারপরে আরও 9টি ছবি করেছেন। শাকিব খানের সাথে যখন ছবি করার পরে অন্যদের ছবি করলেন, তখন অনেকে বলছিল যে না, বুবলি তো আর কাজ পাবে না কিংবা আর তো সফল হবে না। তারপরে প্রহেলিকা হলো, দেয়ালের দেশ হলো, এবং জঙ্গলির মতো ব্যবসা সফল ছবি হলো। তো এই সাফল্যগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান, যারা বলেছিল যে শাকিব খান ছাড়া বুবলি ব্যর্থ? ওই যে কিছু কিছু বিষয় তো থাকবেই ভাইয়া, কিছু পজিটিভ বিষয়ের পাশাপাশি নেগেটিভিটিও থাকবে। এই কথাগুলো আমাকে আরও বেশি আসলে চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল। এবং যারা এই ধরনের গঠনমূলক সমালোচনা করেন, আমি অবশ্যই তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু হয় কি অনেক সময় এই ব্যাপারগুলো আমাদের জন্য একটা এক্সট্রা প্রেশারও হয়। কারণ আমি আমার এই কাজের সাফল্য, আপনি যেটা বলছেন যে শাকিব খানের বাইরে এসে যখন আমি কাজ করছি, তখনও তো আমার জন্য অনেক বড় স্ট্রাগল ছিল। একদম। প্রথমত যখন আমি ওনার সাথে কাজ স্টার্ট করি, সেটা তো ডেফিনেটলি একটা বড় স্ট্রাগল, কারণ আমার পারিবারিক একটা স্ট্রাগল ছিল, তারা কেউ চায়নি। এবং শাকিব খান উনি নিজেও জানেন যে তখন সিনেমার যিনি ডিরেক্টর প্রডিউসার, তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করার, কারণ হয় কি তারা ভেবেছে তাদের ছোট মেয়ে কেন ভুলায় ভালায় তাকে নিয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি কেন ওই ধরনের সিনেমাই করবে। এবং আমি তখন প্রাইম টাইম নিউজ পড়ি ভাইয়া, এত ভালো একটা বড় একটা চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে প্রাইম টাইম নিউজ পড়ছি, এবং প্রত্যেকটা মানুষ আমাকে এত স্নেহ করতেন চ্যানেলের। বাংলা ভিশনের কাছে কি ফ্যামিলি গিয়েছিল রিকোয়েস্ট করতে যে আমার মেয়েকে বাঁচান? আরে ভাইয়া, তখন যে কত কিছু হলো, কত কিছুর ভেতর দিয়ে গেলাম। সো বাংলা ভিশনে যখন আমি সেই সময় প্রাইম টাইম নিউজ পড়ছি, সব আমাদের সিনিয়র সব যারা বাঘা বাঘা মানে সংবাদ পাঠিকা, সংবাদ পাঠক, সবার সাথে, সো প্রত্যেকে এত ভালোবাসতেন আমাকে, এবং যারা আমাদের হেড অফ নিউজ ছিলেন। তো ওই ধরনের, এবং পাশাপাশি আমার পড়ালেখা চলছে। তো তখন যখন প্রথম সিনেমা আমার স্টার্ট হলো, যখন তারা, এটা অনেকবারই বেশ কিছু জায়গায় বলা হয়েছে, যখন গল্প নিয়ে যোগাযোগ করলেন আমাদের ডিরেক্টর এবং আমাদের পুরো টিম, বসগিরি সিনেমার আগে তো আসলে আমার প্রিয়ারে সিনেমাটা দিয়ে পুরোটা প্ল্যানিং ছিল, ডেবিউ করার কথা ছিল, এবং দ্যাট ওয়াজ সাচ আ বিউটিফুল স্টোরি, মানে খুবই একটা লাভ স্টোরি ছিল, এবং খুব মানে ওই গল্পের জন্য তারা নতুন ফেসই চাচ্ছিলেন। তো পরে পুরো টিম সহ যখন কথা বললেন, যোগাযোগ করলেন, দেন হচ্ছে যে আমি ফ্যামিলিতে কিভাবে বলবো কি অবস্থা, সেটা তো সম্ভব হচ্ছিল না। তো আলটিমেটলি যখন তারা জানলেন, স্ট্রেট বললেন যে এটা করা যাবে না, তুমি সিনেমাতে আমরা চাই না। কারণ হয় কি, বাবা মা বা ভাই বোন হিসেবে আমিও তাদেরকে ব্লেম করি না, কারণ যেহেতু একটা অস্থির একটা সময় আমরা শুনেছি, দেখেছি, তো তারা ভেবেছে না থাক, আমরা সেফ জোনে, আমাদের এত নেম ফেম দরকার নেই। এবং আমার বড় আপুও যে গান করতেন, ও কিন্তু খুব প্রচার বিমুখ, মানে কখনোই সে প্রচারের পেছনে ছুটেনি। দাঁড়ান একটু দর্শকদের জানিয়ে নেই, আপনার বোন হচ্ছে নাজনীন মিমি। দর্শক, তিনি 500টির মতো গান করেছেন, প্লেব্যাক করেছেন চলচ্চিত্রে। তবে তিনি এত প্রচার বিমুখ কেন? প্রচণ্ড, আমি একজন শ্রোতা হিসেবে আমি আমার বোনের অনেক বড় ফ্যান,
এত গড গিফটেড ওর ভয়েস, মাশাল্লাহ ভাই। আপনারা তো যারা অবশ্যই আপনাদের অবশ্যই এবং program আপনি যেখানে করেছে, বসে আছেন রাঙা সকালের অনুষ্ঠানে তিনি গান করেছিলেন এবং আমার এখনো ওই যে গানটা আছে না যে আমার সকল চিনতে পারে এমন আমির কই, এই গানটা এত একদমই। সুন্দর গেয়েছিলেন, আমার এখনো কানে লেগে আছে। সো মানে এত ভালো একজন শিল্পী, ওর জায়গাটা থেকে ও হয় কি, ও আমার মিমি আপু এবং সুইট আপু, ওরা হচ্ছে আমার বড় বোন। তো আমি বলি, একটু আগে বলছিলাম বড় ভাইয়ের মতো শাসন করেছে, ওরা হচ্ছে আমার মা, মানে ওরা ভাবে যে আমি ওদের সন্তান। তো এভাবে ওরা যখন আমাকে, ওরা চাচ্ছিল যে না আমরা চাই না, এবং আলটিমেটলি এগুলো নিয়ে অনেক কাহিনী হয়, সেটা আমাদের ডিরেক্টর, আমাদের হিরো, ওনারা সবাই জানেন। তো বাট আমি জাস্ট বলে, ওনারা দেন হচ্ছে ডিরেক্টর সহ সবাই এসে বাসায় কথা বললো যে একটা সিনেমাই করবে আর না। ঠিক আছে ফাইন, যেহেতু আমরা একটু কথা বলে ফেলেছি সব কিছু মিলিয়ে। তো ওভাবে স্টার্ট হলো ভাইয়া। অলমোস্ট অনেক মাস আপুরা খুব, আমার বাবা মা সহ সবাই খুব মনক্ষুণ্ণ ছিলেন। সো এভাবে হয় কি, আপনি, আমরা যে প্রশ্নটার মধ্যে তো অনেক সময় অনেক কথা চলে আসে আসলে। অবশ্যই আসতেই পারে, সো কিন্তু ওনার কাছ থেকে যেমন শিখেছি, কারণ ওনার হাত ধরেই তো, আমার শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসা, এবং এটা আমার জন্য আমি বলবো যে অনেক বড় পাওয়া। কেন, একজন নতুন একটা ফেস এভাবে প্রমোট করা, এভাবে তার সিনেমায়, তাও ঈদের মতো একটা জায়গায় দুটো সিনেমা দিয়ে, এবং প্রথম সিনেমাতে নিজের নামে গান, নিজের নামে বুবলি গান, বুবলি বুবলি আবার সোনা বুবলি রে। মানে এটা আমার জন্য অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো সেই ব্যাপারটা যেমন আমি পেয়েছি, এবং ওনারা তো পারতেন, যখন দেখেছে যে এত ঝামেলা হচ্ছে পরিবার থেকে, ওনাদের তো অনেক অপশন ছিল, অনেক নতুন মেয়েরা কাজ করতে চাইতো যারা মডেলিংয়ে বা যারা অন্যান্য সেক্টরে, বাট দে ওয়েটেড ফর মি, তারা ওয়েট করেছে যে না ঠিক আছে দেখি কি হয়। তো ওই জার্নিটা আমি যখন পার করে এসেছি ভাই, ওটা একটা চ্যালেঞ্জ ছিল। যখন আমার, সবাই তো জানে যে উনি একজন স্টাবলিশ নায়ক, কিন্তু নতুন মেয়েটার কি করছে পারফরমেন্স, সেই চ্যালেঞ্জটাও যেমন পার করে আসতে হয়েছে। ঠিক যখন ওনার বাইরে আমি কাজ শুরু করলাম, তখন আমি আরেকটা বলবো চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ, আরেকটা স্ট্রাগল। এবং আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে আমি প্রচণ্ড ঋণী, আমার দর্শকদের কাছে আমি ঋণী রোমান ভাই, আপনাদের কাছে আমি ঋণী, এবং আমার যারা ডিরেক্টর, প্রডিউসার, আমার কো অ্যাক্টর, যারা যারা আমার সাথে আজ অবধি কাজ করেছে, তারা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছে। আদারওয়াইজ আমি বুবলি বুবলি হতে পারতাম না সত্যি। কারণ একটা খুব আগুনের মতো জ্বলে ওঠা খুব সহজ, যেটা আমরা হয়তো বুঝি। আমার দুটো সিনেমা দিয়ে অভিষেক হয়েছে বুবলির ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এরপর আমি হারিয়েও যেতে পারতাম, কিন্তু নানান বাধা প্রতিবন্ধকতা পার করে আজকে 10টা বছর পরে এখানে বসে আছি এত সুন্দর একটা প্রোগ্রামে। সো আমার কাছে মনে হয় যে এটার জন্য আমি সবাইকে ক্রেডিট দিব। শুধু সেটা নয়, এই প্রোগ্রাম নয়, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে বেড়াচ্ছেন এবং এখন হয় না যে শোনা যায় যে কাজ কম, সিনেমার সংখ্যা কম, অনেকের হাতে ছবির সংখ্যা কম। আপনার হাতে প্রায় অর্ধ ডজনের মতো ছবি আছে আমি যদি ভুল না করে থাকি। কয়েকটার কথা মনে করলে যেমন পিনিক রয়েছে হাতে, আপনি প্রেশার কুকার করছেন, আপনার সর্দার বাড়ির খেলা করছেন, আপনার শাপলা শালুক করছেন, আরেকটা ঢাকায়া দেবদাস করছেন, আর কে কি আছে আমি জানি না, তবে 5টাই তো যথেষ্ট আর কি। তো নিজেকে ব্লেসড মনে করেন নিশ্চয়ই? অবশ্যই। এবং অনেক সিনেমার স্ক্রিপ্টে আমি সরি বলে নিচ্ছি আমার ডিরেক্টর, প্রডিউসার, আমার কো অ্যাক্টরদের, অনেকগুলো কাজ এর মধ্যে আমাকে নাও করতে হয়েছে। আমি খুব বিনয়ের সাথেই বলেছি যে আমি পারছি না এখন, বিকজ হয় কি ভাই, এটা তো একটা কমিটমেন্টের জায়গা। হয়তো তারা যোগাযোগ করে, কিন্তু তারা চায় যে আমি হয়তো যুক্ত হই সে কাজগুলোর সাথে, বাট আমার একটা শিডিউল বা সব কাজ তো একসাথে আসলে সম্ভবও হয় না। সো ভাবে আই এম সো ব্লেসড। এবং রিসেন্টলি যে পিনিক বলে একটা ছবি আসছে, ঈদে খুব সম্ভবত মুক্তি পাবে এবং সেখানে একটা গান নাকি ওয়ান টেকে শ্যুট হয়েছে, সত্যিই তাই। আটখানা চাঁদ। আটখানা চাঁদ নামের এই শিরোনামে একটি গান আমরা ওয়ান টেকে, মানে কোনো ওখানে কাট ছিল না, কিছু না, একদম ওয়ান টেকে গানটার শ্যুট হয়েছে, যেটা খুব শীঘ্রই দর্শক দেখতে পাবে। ওয়াও ওয়াও, উই আর এক্সাইটেড। তো বুবলি, আপনি এত ভালো ভালো কাজ করেছেন, আপনি বসগিরের জন্য, যেটা আমি বলছিলাম যে মেরিল প্রথম আলো নবাগত অভিনয়শিল্পী পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তারপরে তো আরও অনেক ভালো কাজ করেছেন। যেমন আমি শুনেছিলাম যে মনের মতো মানুষ পাইলাম নার জন্য আপনাকে জাতীয় পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছিল আর কি, এরকম শোনা যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে হয় নাই। তারপর দেয়ালের দেশ নিয়ে অনেক কথা শোনা গিয়েছিল যে বুবলি অসাধারণ অভিনয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেরকম কোনো পুরস্কার আপনার হাতে আমি দেখিনি। আপনি কি হতাশ হন? হতাশ হই না ভাইয়া, বাট কিছু সময় হয় কি, সবচেয়ে বড় কথা দর্শকদের ভালোবাসা, আপনাদের ভালোবাসাই তো বড় পুরস্কার। কিন্তু যখন আমি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম একদম নবাগত চলচ্চিত্র অভিনয়শিল্পী হিসেবে, সেটা না আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছিল।
আমি যখন মেরিল প্রথম আলোর মতো, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হোক এবং ইন্ডাস্ট্রি জায়গা থেকে এটা তো অনেক বড় একটা অনুষ্ঠান, যেটাকে বাংলাদেশে অস্কার বলা হয় 100%, এবং এটা একটা বড় অ্যাচিভমেন্টের জায়গা। সো আমি যখন আমার প্রথম সিনেমা এটা পেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে সেই চ্যালেঞ্জ বা সেই ভালোবাসাটার জায়গা থেকে প্রচণ্ড খুশি হয়েছিলাম, এবং আমার বাসাতেও আমি বলতে পেরেছি যে দেখেছো তোমরা তো আমাকে কাজ করতে দিতে চাওনি, সো দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। কিন্তু পরবর্তীতে পুরস্কারের জায়গাটার এরকম অনেক পুরস্কার আমাকে হয়তো কংগ্রেচুলেটও জানানো হয়েছে যে আপু আপনি পাচ্ছেন। সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরকম আমাকেও বলা হয়েছিল, শেষ পর্যন্ত পাইনি। বাট পরবর্তীতে যখন আসেনি ভাইয়া, তখন মনে হচ্ছে যে আসলে দিস ইজ পার্ট অফ লাইফ। হয়তো বা অনেক কিছু আমরা এক্সপেক্ট করি, বাট আলটিমেটলি সব কিছু হয়তো সবসময় হবে না। এই মুহূর্তটা খুব লাকি আপনার জন্য, কারণ এখন পর্যন্ত আপনার 21টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, এবং এই 21 সংখ্যাটা কিন্তু আপনার জীবনে একটা স্পেশাল সংখ্যা, তাই না? 21 মার্চ 2020 আপনার জীবন, আপনার সন্তান, আপনার শেহজাদ খান বীরের জন্ম, এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি হসপিটালে জন্ম হয়েছিল। তো সেই সময় আপনাকে আমরা শুনেছিলাম যে আপনি সেখানে কোভিডের মধ্যে একা একা স্ট্রাগল করছিলেন, একটু সেই সময় গল্প মনে পড়ে? ওটা আমার পুনর্জন্ম ছিল ভাইয়া, সত্যিকার অর্থে আমি খুব ইমোশনাল হয়ে যাই, কারণ অলরেডি শোনা মাত্র আপনার চোখ ভিজে গিয়েছে। মানে একজন মা হিসেবে আমি তো এক্সপিরিয়েন্সড না যে মায়ের যাত্রাটা, জার্নিটা কেমন হয়। সো যখন শেহজাদ আমার সাথে স্ট্রাগল করছিল, তখন প্রেগনেন্ট অবস্থায় তো আসলে আমেরিকাতে ছিলাম, তো আমরা তো জানতাম না যে কোভিডের এই সিচুয়েশনটা হবে। আই এম সরি, আসলে আমি বুবলি, মা তো সন্তানের কথা বলতে গিয়ে কাঁদতেই পারে, এটা দর্শক কিছু মনে করবে না, আপনি বলুন। তো হয় কি ভাই, আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি পৃথিবীতে। বাবা মা দুজনকেই ভালোবাসি আমরা সবাই, কিন্তু আছে না যে আমার মায়ের জন্য আমার ফিলিংটা যেমন আলাদা, তেমনি আমার সন্তানের জন্য আম্মু সবসময় একটা কথা বলতো আমাদেরকে, যখন ছোটোবেলা থেকে শাসন করতেন যে মা হলে বুঝবি কেমন লাগে। সো যখন আমি শেহজাদকে নিয়ে স্ট্রাগল করছি, কোভিডের সিচুয়েশান, এত চতুর্দিকে সবাই কারো প্রিয়জনের লাশটা দেখতে যাবে সে সাহসটাও পাচ্ছে না, ওই সময়টা এত মানে কষ্টের ভেতর দিয়ে আমার গেছে। এবং আমি যখন শেহজাদকে নিয়ে স্ট্রাগল করছি, কারণ সব কিছুর ঊর্ধ্বে তো আমি একজন মা, তো আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু চলে যাক, যা ইচ্ছে হোক, কিন্তু আমার সাথে আমার সন্তান আছে এবং শুধু আমার আল্লাহ আছে। আল্লাহর সাথে আমার প্রতিনিয়ত কথা হতো, একা একা কথা বলতাম এবং আমার সন্তানের সাথে কথা বলতাম। তখন শুধু মনে হতো যে আল্লাহ আপনার উপর সব কিছু, আপনি একমাত্র আমাদেরকে সেভ করতে পারবেন, কারণ তখন তো যোগাযোগ ব্যবস্থাটাই খুব ডিফিকাল্ট ছিল এবং পুরো পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছিলো ভাইয়া। সো সেখান থেকে ও যখন আমার কাছে আসলো, বা আমাকে যখন আল্লাহ এত বড় একটি উপহার দিলেন, কারণ সন্তান আমার মনে হয় ভাইয়া এটা আল্লাহ প্রদত্ত সরাসরি একটি উপহার একজন মায়ের কাছে, একজন বাবার কাছে। আমরা অনেক সময় দেখি যে অনেক মেয়েরা আছে, অনেক দম্পতি আছে যারা অনেক বছর চেষ্টা করেও হয়তোবা এই আনন্দটা তারা নিতে পারছে না, এটা খুব কষ্টের। কিন্তু যখন আল্লাহ এই সৌভাগ্যটা দেয় কোনো মেয়েকে বা কোনো দম্পতি বা কোনো কাপলকে, আমার মনে হয় এটা আল্লাহ প্রদত্ত। এবং ওই জার্নিটা ভাই আমি ভুলবো না। এবং তখন থেকে কিন্তু আমি খুব ছোট ছোট করে আমি জিনিসগুলো আমার মেমোরিতে আমি রেখেছিলাম, যেটা আমার সন্তানের জন্মদিনে আমি দিয়েছিলাম সেই 2020 সাল থেকে। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার সন্তান যেন বড় হয়ে অ্যাটলিস্ট, আছে না আমাদের সবারই তো একটা জার্নি থাকে, আমরা তো অনেক গল্প করি সন্তানদের কাছে, সো ও যেন কিছু কিছু জিনিস হলেও মানে ও দেখে বা ও ফিল করে, সেটা কোনো কিছু প্রত্যাশা করে না, শুধুমাত্র এটা সন্তানের প্রতি মায়ের হয়তো একটা গল্প। তো সেখান থেকে যখন সেই সন্তানকে নিয়ে মানুষজন যখন হয়তো
কটু কথা বলে। কটু কথা বলে ভাইয়া, ট্রোল করে। আমার কাছে মনে হয় যে এদেরকে আল্লাহ হেদায়েত দেক। এবং আপনি জানেন রোমান ভাই, আমার একজন মা হিসেবে তো আমরা সর্বোচ্চ আমার জায়গাটা থেকে আমার সন্তান হচ্ছে আমার অক্সিজেন, আমার লাইফ, অবশ্যই। আমার জীবন। আম, ওকে আমি কি ড্রেস, মানে কিছুদিন আগেও যখন আমরা আমেরিকাতে গিয়েছিলাম, আসলে কথা প্রসঙ্গে এসে পড়ে অনেক সময় যে কারণ ও যেহেতু মানে আমেরিকান সিটিজেন, তো সেখানে ওকে আমি নিয়ে ঘুরতে গিয়েছি, ওর বাবাও ছিলেন, এবং সেখানে আমাদের অনেক দারুণ কিছু মেমোরিজ আছে। তা আমরা একসাথে ছবি তুলেছি, সেই ছবি নিয়েও বলছে যে ও যে হসপিটালে হয়েছে, এবার গিয়ে কেউ সেই হসপিটাল সেই দেখেছে? হসপিটাল দেখিয়েছি, ওকে নিয়ে গিয়েছি। এবং হয় কি, আমি কথা প্রসঙ্গে কেন আসে ভাইয়া, ওকে আমি সবসময় একটু লুজ প্যাটার্নের ড্রেস পরাই। আচ্ছা। কারণ মাশাল্লাহ আমার বাচ্চা তো 5 ইয়ার্স ওল্ড, কিন্তু ওর মাশাল্লাহ ওর বয়সের অনুযায়ী ওর গ্রোথ মানে মাশাআল্লাহ। মাশাল্লাহ। তো সেখান থেকে ওর এজের কোনো ড্রেস ওর হয় না। তো মায়েরা কি করে যে একটু বড় সাইজের ড্রেস, যেটা আমি আগে বুঝতাম না, তা আম্মু আমাকে বলে 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 যে তুমি 5 ইয়ার্সের ড্রেস তোর হবে না। সো ওকে হয়তো আমি লুজ প্যাটার্ন বা কোথাও ঘুরতে নিয়ে গেলে আমি চাচ্ছি ওকে নিশ্চয়ই সুটেড বুটেড করে আমি নিয়ে যাব না, যখন ট্রাভেল করছি লুজ প্যাটার্নের ড্রেস পরাচ্ছি। এটা কেন পরানো হলো, উনি কি তাহলে, হ্যাঁ ডেফিনেটলি একজন মা হিসেবে আমি চাইবো আমার বাচ্চার জন্য, আমি নিশ্চয়ই অপচয়কারী না ভাইয়া। অবশ্যই। ওই ড্রেসটা আমি যেটা ভালোবেসে পছন্দ করে কিনছি, সেটা যেন আমি আরও কিছুদিন পরাতে পারি। আমি একজন একদম সাধারণ মা হিসেবে আমি এটা ভাববো। আমরাও তো তাই করি। সো সেখানে এটা আমাকে কে কি বললো ভাইয়া, এটা আমার জন্য কোনো কিছু ম্যাটার করে না। আমি আমার সন্তানের ভালোটা সবার আগে দেখব। ওকে আমি রোদে কোথাও ঘুরতে নিয়ে গেলাম, যেটা আমরা ফ্লোরিডাতে প্রচণ্ড রোদ ছিল, খুব হট ওয়েদার ছিল, সেখানে ওকে আমি লুজ ফিটিং ড্রেস পরিয়েছি। বা বাংলাদেশেও কোথাও ঘুরতে নিয়ে গেলে আমি চাই যে ওর যেন কমফোর্টেবল থাকে। ওটা নিয়েও কথা হয়, ওটা নিয়েও অনেক সময় অনেকে খুব অন্যরকম উক্তি দেয়। এবং আমার বেবি হোক বা মানে সেই জায়গাটা থেকে আমাকে নিয়ে অনেক সময় অনেকে বলছে যে উনি তো এক ড্রেস হয়তো বা রিপিট করছে অনেকবার, অনেক সময় অনেকবার উনি। সো আমি যে জিনিসটা, আমি যে ড্রেসটা পছন্দ করে কিনছি, সেটা আমি 10 বার পরবো ভাইয়া। ইচ্ছা, এটা আপনার আমার ইচ্ছা, এটা তো আমার কাউকে জবাবদিহি করতে, বা আমি কেনই বা বলবো। আমি নিশ্চয়ই প্রতিদিন আমি সেই মানে প্রতিদিন ড্রেস কিনে কিনে আমি ওই টাকাটা কখনোই, আমি বরং চাইবো আমি ওই টাকাটা আমার সন্তানের জন্য খরচ করতে। আমি একটা ড্রেস দরকার হলে আমি 100 বার পরবো, সেটা আমার চয়েস। যেমন আলিয়া ভাট তার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড রিসিভ করতে গিয়েছে তার বিয়ের শাড়ি পরে, সো একাধিকবার সে পরছে। এটা নিয়েও ভাইয়া ট্রোলিং হয়, অনেক সময় অনেকে কথা বলে। আবার মানে দেখা যাচ্ছে যে আমি রেড পরেছি, অন্য কেউ, অনেকে হয়তো লাল পরেছে, উনি কপি করেছে। আমি ব্লু ড্রেস পরেছি। এখন কপি যদি আসে, তাহলে তো আমি, অনেকে আছে ভাইয়া যে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হচ্ছে, বিএনপির সময় বিএনপি হচ্ছে, জামায়াতের সময় আবার জামাত হয়ে যাচ্ছে। তাহলে তো আমি অন্যদের কপি করলে আমি ভাবতাম আমি এভাবে রাজনীতি করবো, এটা কপি করতে হবে আমাকে। আমি যদি আমার কাছে মনে হতো যে ফাইন আমি কপি করব, তাহলে আমি, অনেকে একবার মুসলিম হচ্ছে, একবার হিন্দু হচ্ছে, আবার মুসলিম হচ্ছে, আবার বৌদ্ধ হচ্ছে, মানে এটা কপি করব। বাট ড্রেস আমরা সেলিব্রিটিরা ভাইয়া, এটা হয় কি ডিজাইনারদের উপর ডিপেন্ড করে অনেক সময়, যে উনি কোন ড্রেস পরবে, এটা তারা ডিসাইড করে। দেশের বাইরে অনেক আর্টিস্টদের সাথে অনেক আর্টিস্টের ড্রেস মিলে যায়। সো ইটস নট আ বিগ ডিল, এটা তো আমাদের দেখারও সময় নেই। সেটা হতেই পারে। এবং ওখান থেকে আমি কেন হয় কথা প্রসঙ্গে চলে গেছে, সো সন্তান যখন, এরা হয় কি এই বিষয়গুলো নিয়ে ট্রোল করতে করতে সন্তানের দিকেও চলে আসে, যে তার মানে এটা টেকেন ফর গ্রান্টেড, ওনাকে যে কোনো কিছু নিয়েই আসলে অ্যাটাক করা যাবে। সো আমার মনে হয় ইটস ভেরি আনফর্চুনেট। আচ্ছা, বীর কি এখন আমেরিকাতে পড়ে? না, ও এটা নিয়েও কিন্তু একটা স্পেকুলেশন আছে যে না না না, তাকে আপনি সেখানে ভর্তি করাতে নিয়ে গেছেন। না, ও অবশ্যই আমার সাথে এখানে, আমাদের এখানেই আছে, আইএসডিতেই পড়ছে। এবং দেশের বাইরের যে ব্যাপারটা, ওর বাবা এবং ফ্যামিলি থেকেই যাচ্ছে না, সবাই চাচ্ছে যে ফ্যামিলি এনভায়রনমেন্টে থাকুক, ফ্যামিলি কালচারের সাথে ইউজ টু হোক, ছোটবেলা থেকেই যেন ফরেনার না হয়ে যায়, যেন বাঙালিয়ানা সে ব্যাপারটা থাকে। কিন্তু ছোটবেলা থেকেই নাকি আমি শুনেছি বাবার মতো সুন্দর করে নাচে বাসায়। হ্যাঁ, এটা নিয়েও খুব মানে খুব মজা করে ওর বাবা এবং সবাই, যে সে কোনো গান দেখলে বা কোনো কিছু হলে গুনগুন করে সে গাইবেও, আবার যতটুকু পারে আর কি, আবার একটু ডান্স করে নিজের মতো করে। তো বোঝে না যে খুব বাবা অনেক বড় সুপারস্টার বা মা কাজ করছে, নিজের মতো করেই খুব এনজয় করে। হয় না যে মা বাবা হলে কিছু দুশ্চিন্তা অটোমেটিক্যালি চলে আসে, অনেক
কিছুই মনে হয় যে আমি যদি না থাকি আমার সন্তানকে কে দেখবে। তো বীরকে নিয়ে নিশ্চয়ই অনেক দুশ্চিন্তা হয় অনেক আপনার। অনেক সত্যিকার অর্থে এটাই মনে হয় যে আমি এই জন্য আল্লাহর কাছে সবসময় চাই যে আল্লাহ আমাকে আমার হায়াতটা আমার যতদিন আছে সেটা তো আল্লাহ জানেন কতদিন আমি বাঁচবো, তবে যেন আমার সন্তান সেই বুঝটা সেই বোধটা আসা পর্যন্ত যেন আমি বেঁচে থাকি, সুস্থ থাকি। কারণ আমার কাছে আমার সন্তান যেমন সবচেয়ে ভালোবাসার, তেমনি আমার সন্তানের কাছেও আমি হচ্ছে পুরো পৃথিবী। আপনাকে এবার একটা সরাসরি প্রশ্ন করে, বলেন ভাইয়া। হোল্ড ইউর ব্রেথ, ওকে। আপনি কবে আবার বিয়ে করবেন? এটা অনেকের প্রশ্ন। আচ্ছা, আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমি তো আসলে আমার তো ডিভোর্স হয়নি, so আমার Okay. বিয়ে করার প্রশ্নই ওঠে না। আচ্ছা, সে কারণে অনেকে প্রশ্ন করে যে আপনার আসলে ডিভোর্স হয়েছে কি হয় নাই, কিংবা আমরা নিউজে দেখি যে জি। শাকিব খানের জন্য মেয়ে খোঁজা হচ্ছে, এরকম নিউজগুলো। তো সেই প্রেক্ষিতেই আসলে বলা হয় যে বুবলি কবে বিয়ে করছে আর কি। না, এটা সত্যিকার অর্থে ভাই এটা আসলে যার যার আমি বলবো নিজের একটা ব্যক্তি সিদ্ধান্ত কে কি করবে। কিন্তু আমার ম্যারিটাল স্ট্যাটাস যদি বলি, আমি আমার ডিভোর্স হয়নি এখনো, এবং হয়তো বা অনেকে বলতে পারে যে এক্ষেত্রে তো তাদের মধ্যে অনেক মনোমালিন্য হয়েছে বা অনেক প্রবলেম হয়েছে, আবার ঠিকও তো হয়েছে। সো সেখান থেকে একটা ম্যারিটাল স্ট্যাটাস কিন্তু কখনো ভাইয়া হয় আপনি ডিভোর্সড, না হলে ম্যারিড, না হলে সেপারেটেড, না হলে উইডো আমরা যেভাবে বলি, বা সেখানে কিন্তু অতীত কোনো অপশন থাকে না যে অতীত। সো এটা কোনো অপশন না, এটা হয়তো অনেক অভিমান থেকে অনেক সময় অনেক কথা হয়। তবে আমার প্রেজেন্ট সিচুয়েশন যদি বলি আমি, সো সেক্ষেত্রে আমাদের কখনো ডিভোর্স হয়নি, এবং সেই জায়গাটায় আসলে আমার মনে হয় যে এটা আসলে অনেকে হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন সে কারণে। তো সেই কিন্তু দ্বিধা, মিসআন্ডারস্ট্যান্ডিং তো সবার মধ্যেই হয়, আবার ঠিক হয়। সো সেই দ্বিধা চলে গেল, বুবলি আমাদেরকে পরিষ্কার করে দিলেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস এখন কিরকম আর কি। তবে এর প্রেক্ষিতে আর কি যে কথাগুলো আপনি বলছিলেন, সেই প্রেক্ষিতেই আর কি বলি, হয় না যে অনেক সময় দেখা যায় যে আপনারা দুজন পাল্টাপাল্টি একজন আরেকজনের নামে বলছেন, আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি শাকিব খানকে নিয়ে অনেক পজিটিভ কথা বলছেন আর কি। তো তখন আর কি সবাই কনফিউজ হয়ে যায় যে আসলে কি চলছে তাদের ভিতরে। যেটা একটু আগে বললাম রোমান ভাই, যে এটা কিন্তু শুধুমাত্র হয়তো আমরা পাবলিক ফিগার বলে আমাদের অনেক বিষয় আসলে পত্রিকায় চলে আসে, টেলিভিশন প্রোগ্রামে চলে আসে, যেটা হয়তো বা মিডিয়ার বাইরে যারা আছেন তাদেরও কিন্তু দাম্পত্য জীবনে অনেক ধরনের মনোমালিন্য হয়। তো হয়তো বা আমরা পাবলিক ফিগার বলে এটা চলে আসে। তবে যেটা হয় কি আসলে সত্যিকার অর্থে আমার সবসময় মনে হয় আমি কখনোই কিন্তু কাউকে ছোট করে ভাইয়া আমার সজ্ঞানে বা যেটাই হোক, হয়তো বা অনেক সময় অনেক প্রশ্নের আমাকে উত্তর দিতে হয়েছে। আমি সবাইকে একটু অনুরোধ করব আপনার প্রোগ্রামের মাধ্যমে, অনেকে হয়তো বলতে পারে যে আপনি তো আপনার অনেক আবেগ শেয়ার করেছেন বা বলেছেন, সব কিছুই কিন্তু অপর পক্ষ থেকে আসার পরে আমাকে কিছু জিনিস ক্লিয়ার করতে হয়েছে। কিন্তু কখনোই আমি শাকিব খানকে তার অসম্মান হবে বা কখনোই তিনি কোথাও ছোট হবেন সে ধরনের কোনো কমিটমেন্ট বা সে ধরনের কোনো মন্তব্য আমার কোথাও করা হয়নি। আমি কিন্তু হয়তো বা আমি আমার স্ট্রাগলটা বলেছিলাম যে আমি আমার কোভিডে আমার কেমন গিয়েছে স্ট্রাগলটা, বা আমি হয়তো অনেক কিছু এক্সপেক্ট করেছি কিন্তু হয়তো সেটা হয়নি, বা ওই যে বলছিলাম যে হয়তো আপস অ্যান্ড ডাউনস থাকেই, বাট পরবর্তীতে হয়তো অনেক অনেক কিছু আবার ঠিক করেছে বা আমরা ঠিক হয়েছি, বা হয়তো এখন আমাদের খুব ভালো একটা টাইম যাচ্ছে, হয়তো কিছুদিন পর আবার প্রবলেম হতে পারে। সো এটা খুব ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওই যে পাল্টাপাল্টি যে ব্যাপারটা, কখনো আমি হয়তো তাকে আমি অসম্মান করে বলিনি, বাট সে তার জায়গা থেকে হয়তো অভিমান হোক বা যেটাই হোক সেটা উনিই ভালো বলতে পারবেন। যাই হোক, অবশেষে তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। চেষ্টা করছি ভাইয়া যে পজিটিভিটি নিয়ে এগোতে। এবং আরেকটি বিষয় কি আমাদের এটা আমি, কারণ আজকে অনেক কথার পরিপ্রেক্ষিতে অনেক কিছু শেয়ার বলেন না। হচ্ছে, পত্রিকাতে অনেক কিছু আসে না যে হয়তো এটা বলছে বা কিছু একটা এই ধরনের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এবং অনেকেই খুব ফলো করে লিখেছিলেন বা কিছু যে ওনার সাথে আমার খুব প্রবলেম হয়ে গিয়েছে এবং উনি বাসা থেকে আমাকে চলে যেতে বলেছেন বা বের করে দিয়েছেন। বের করে দিয়েছেন বুবলিকে। এক্স্যাক্টলি, মানে এই জিনিসটা না সম্পূর্ণ মিথ্যা ছিল। এবং যিনি, আমি বাংলাদেশ প্রতিদিনে এটা প্রথমে এসেছিল, আমি নাম করে উল্লেখ করেই বলছি, কারণ কি এখান থেকে এটা এত জনপ্রিয় একটি পত্রিকা ভাইয়া,
এবং সবাই খুব বিচক্ষণতার সাথে কাজ করেন, যারা যারা সম্মানিত সাংবাদিকরা আছেন বা যারা সম্পাদক আছেন বা প্রত্যেকেই। এত সুন্দর একটা বন্ডিং আমাদের তাদের সাথে অ্যাজ অ্যান আর্টিস্ট এবং তাদের পত্রিকা হোক বা যেভাবে। কিন্তু এখানে যখন এরকম একটা মিথ্যাচার হলো, একজন সিনিয়র সাংবাদিকই লিখেছেন, এবং এ ধরনের লেখনীতে কি হয়, আরও 100টা ইউটিউব থেকে কন্টেন্ট তৈরি করে। এবং যখন আমার সাথে কথা হয়েছে শাকিব খান, উনি বলছে আমি এটা তো এই ধরনের কোনো কথা। তো যখন এটা আসলো, এবং কিছুদিন আগেও আমি দেখলাম সেম পত্রিকাতে সেম সাংবাদিকই, খুব জ্যেষ্ঠ একজন সাংবাদিক, তিনি মানে ইচ্ছে মতো আমার জন্ম তারিখ চেঞ্জ করে, আমার ডেট চেঞ্জ করে, সাল চেঞ্জ করে উনি ওনার মতো করে লিখলেন। তো এটা হয়তো ওনার কোনো পছন্দের মানুষ দ্বারা উনি হয়তো বায়াসড হয়ে লিখেন, কিন্তু ইথিক্সের জায়গাটা থাকা উচিত আমি বলবো। কারণ এই ধরনের মিথ্যা বয়ানগুলোতে কি হয়, হয়তো বা কারোর মধ্যে মনোমালিন্য থাকলে সেটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আচ্ছা, এবং হয়তো বা আমার সার্টিফিকেট আছে বলে আমার যেটা মানে একটা মানুষের 3-4 গুণ বয়স বাড়িয়ে যখন লেখা হচ্ছে, এটা কিসের ভিত্তিতে? এবং হয়তো বা অনেকের সার্টিফিকেট নাই, সে হয়তো 1970 সালকে 1990 সাল বানিয়ে ফেলতে পারছে, বাট কারো অ্যাকচুয়াল বয়স বা সার্টিফিকেট এজ বা কোনো কিছু না জেনে যখন ভুলভালভাবে, কারণ এটা তো এগুলো তো অনেক দায়িত্বশীল একটা পত্রিকা। সো আমি বলবো যে আমাদের মিডিয়াতেই আমরা যারা আছি সবাই প্রচণ্ড দায়িত্বশীল ভাইয়া, সবাই খুব কোঅপারেটিভ, কিন্তু তার বাইরেও কিছু কিছু জিনিস আছে যেটাতে হয়তো বা আরও আগুনে ঘি ঢেলে দেয়। তাহলে আজকে কি আপনি বলবেন যে আপনার বয়স কত? আমি 90s কিড, এটা Okay. এটা আমি গর্বের সাথে বলি। বাট আমি মানে সবসময় বলি যে মানে এতটা বড় হয়ে যায়নি যেটাতে মানুষ মানে খুব বেশি সিনিয়র বানিয়ে দেবে। আচ্ছা, তো মিথ্যেগুলো বাদ, এবার আমি একটু সত্যি ঘটনাগুলো নিয়ে একটু অভিযোগের ডালা খুলে বসি আর কি। মানে অনেক অভিযোগ থাকে না, সবাইকে নিয়ে তো অভিযোগ হতেই পারে আর কি। তো আপনাকে নিয়ে বেশ কয়েকটা অভিযোগ আছে। একটি হচ্ছে 27 সেপ্টেম্বর 2022, সেদিন হচ্ছে আবরাম খান জয়ের জন্মদিন, এবং সেদিনই আপনি আপনার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন, এবং তখন অনেকে এবং এখনো অনেকে বলে যে সেই দিনই কেন বুবলিকে এটি প্রকাশ করতে হবে, বলেন। আচ্ছা, এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন ভাইয়া। হয় কি, 2020 সালের 21শে মার্চ শেহজাদের জন্ম। 2022 সালে আমি ওকে সোশ্যালি সামনে এনেছি। 2020 সালেও তো জয়ের বার্থডে গেছে সেপ্টেম্বরে, তখনও কিন্তু আমি আনিনি। বিকজ আমি একজন হিউম্যান বিং হিসেবে মানে আমি বাচ্চাদেরকে এত ভালোবাসি ভাইয়া, এটা আমি কনফিডেন্ট আছে না, মানে আই এম সো কনফিডেন্ট, এবং আমি কনফিডেন্সের সাথে বলি যে আজকে যদি আমি একটা অপরিচিত বাচ্চাও দেখি, ওকেও আমি কোলে নিব, আদর করবো, এবং ওর জন্য আমার খারাপ লাগবে। সেখানে যখন জয়ের বার্থডে যখন 2020 সালে গেল, তখনও কিন্তু আমি চাইনি যে ওর এই সুন্দর দিনটাতে আমি আমার অন্য একটা ডিফারেন্ট টপিক নিয়ে আসি। 2021 সালেও গিয়েছে, 2 বছর কিন্তু অলরেডি হয়ে গেছে। 2022 সালে যখন আমার কাছে মনে আছে, আমি তখন শুটিং করছিলাম একটা সিনেমার, এটা হয়তো কখনো শেয়ার করা হয়নি। শুটিং করছিলাম, এটা দুপুরের দিকে ছিল, তো আমাদের সকালবেলা থেকেই তো কল টাইম ছিল, আমি শুটিং করছিলাম। তো তার আগে থেকেই কিছু পত্রিকাতে এরকম সংবাদ, বিভিন্ন ধরনের সংবাদ যাচ্ছিল আমার এই মানে ভালোবাসার সন্তান হোক, আমার বিয়ে হোক, আমার সব কিছু মিলে খুব কয়েকদিন ধরেই এটা যারা খেয়াল করবে, কারণ হুটহাট করে কমেন্ট করার থেকে আমি একটু অডিয়েন্সদেরকে বলবো বা যারাই এই জিনিসগুলোতে কনফিউজ থাকে তাদেরকে একটু সার্ভে করে নেওয়ার জন্য। তার কিছুদিন আগে থেকেই আমাকে খুব অ্যাটাক করে কিছু নিউজ করা হচ্ছিল। দেন তো আমি অ্যাভয়েড করে গিয়েছি ভাইয়া তার কিছুদিন আগে থেকে, যে এরকম নিউজ হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। এবং জার্নালিস্টরা, আমি বলবো যে ওনারা এত বেশি আমাদের কাছের ভাইয়া, কারণ তারাও তো আমাদের পরিবার, কিন্তু কেউ আমার সাথে কোনো বিষয়ে যোগাযোগ করছিলেন না, হয়তো বা আমি জানি না কেন। তো আলটিমেটলি তাদের মতো করে নিউজ যাচ্ছে, বা আমার যে একটা কমেন্ট দরকার, একটা নিউজে তো কখনো একপাক্ষিক হয় না, যদি কোনো একটা দুজন ভিত্তিক কোনো নিউজ হয়। তো আমার কাছে লিটারেলি আমি খুব আপসেট ছিলাম যে এরকম তো হওয়ার কথা না। তো এরকম করতে করতে যখন সেই দিনটা আমি সকাল থেকে শুটিং করছি, তো আমার কাছে অনেকগুলো ফোন কল আসছিল কেন যে আপু এরকম তো মানে আপনার তো আচ্ছা, কারণ কিছু কিছু মানুষ তো ভাই জানতেন আশেপাশে,
কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমি কাজ করেছি ওপেন ভাইয়া, আমি সিনেমার আমার কাজগুলোও শেষ করেছি, কারণ প্রেগনেন্সিতে কোনো অসুস্থতা না। রাইট রাইট। এখানে যদি কেউ চাকরি করতে পারে, জবে যেতে পারে, অফিসে যেতে পারে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে যতটা সাবধানে থেকে কাজ করা যায় কমিটমেন্টের জায়গা, সেটা তো আমরা করতে পারি। তো আমি তখন ভাই কাজ করছিলাম এরকম, প্রেগনেন্সির সময় করেছি, সবাই দেখেছে জেনেছে, অনেকে নিউজও করেছে, কোনো কিছু কিন্তু আমি লুকোচুরি করিনি। তো সেদিনের বিষয়টা আমাকে কয়েকজন ফোন করে বলছে যে আপু আমরা তো বাবুর বিষয়টা জানি, তো বাবুকে নিয়ে তো খুব ডিফারেন্টভাবে সাকিব ভাইয়ের জায়গাটা থেকে মানে অন্যভাবে এই জিনিসটা প্রেজেন্ট করার প্ল্যানিং হচ্ছে, আজে বাজেভাবে ইয়ে করছে, সো এটা তো আপনি তো এটা নিয়ে একটা স্টেপ নেওয়া দরকার। তো আমি বা এটা নিয়ে আপনি তো অনেক দিন ওয়েট করেছেন, কারণ কিছু মানুষ তো ভাই জানতো আমি কবে আমেরিকাতে গিয়েছি, কবে হয়তোবা তারা প্রকাশ করেনি সম্মান করে যে এটা আমরা হয়তো জানাবো। তো যখন বলছে আমি বললাম যে মানে, তো আমি যখন শুটিংয়ে ভাইয়া তার আগে থেকে এই ধরনের নিউজ হচ্ছিল কিছু, দেন আমাকে যখন বলা হলো যে কারণ আমার সন্তান তো এই বিষয়টা তো ভাই আমি এতদিন ওয়েট করছি যে তার বাবা বলেছে উনি জানাবেন ওনার মতো করে, তো এই 2-2.5 বছর ওয়েট করে সবাই আবার বলছে যে তাহলে কেন 2 বছর 2.5 বছর পরে শাকিব খান, নো আমি তো 1 বছর আমেরিকাতেই ছিলাম বাবুর জন্মের পরে, তারপরে যখন এসেছি তখন তার বাবা দেখেছে, কথা বলেছে, কিন্তু সব কিছু তো আমাদের জবাব দেওয়ার কিছু নেই অডিয়েন্সকে। তারপরে যখন আমি জানলাম ভাইয়া যে এরকম, তখন আমার কাছে এত কষ্ট লেগেছে ভাইয়া, আমি বললাম যে, এবং আদার্স আরও কিছু স্টোরি আমার কানে আসছিল যেটা আমি হয়তো বা এখন বলতে চাচ্ছি না পাবলিকলি, যেটা খুবই পার্সোনাল, যেটা হয়তো বা একটা মানুষ কখন সেই ধরনের ডিসিশন নিতে পারে আসলে। তো যখন আমি শুটিংয়ে ভাই আমি শুনছি, আমি খুব আপসেট, দেন আমার শর্ট রেডি হচ্ছে, আমি যাচ্ছি, এসে আবার ই করছি, দেন কাজ করছি, আবার ফোন কল টেক্সট, আপু আপনি মানে নন স্টপ। তো পরে বললো যে, আমি বললাম যে তাই এটা তো হওয়ার কথা না, অ্যাটলিস্ট আমাকে নিয়ে বলছে, ভিন্ন ধরনের গল্প সাজাচ্ছে, মিথ্যা কথা বলছে, দ্যাটস আ ডিফারেন্ট পার্ট, বাট আমার সন্তানকে যদি আলাদাভাবে ওই ধরনের কোনো কিছু জাজমেন্ট করা হয় বা বলা হয়, সেটা তো আমাকে ডেফিনেটলি একটা স্টেপ নিতে হবে। এবং আমি কিন্তু কোনো কিছুই বলিনি ভাই, আমি জাস্ট আমার একটা মেমোরি শেয়ার করে আমি ছবি দিয়েছি আমার, সেখানে প্রেগনেন্সির ছবিটাও কিন্তু মানে খুব এমন কোনো না যে খুব ফলাও করে কোনো কিছু, আমি জাস্ট আমার বলেছিলাম কি একটা স্ট্যাটাস দিয়ে যে আমার লাইফ মেমোরিজটা কি একটা লিখেছিলাম, তো দ্যাটস ইট। তো সেটা গেল, এবং সবাই বলে যে ওনার কি উনি বাচ্চার বার্থডের ছবি দেখে, ছবি তো দেওয়া হয়েছিল রাতে, জয়ের বার্থডের ছবি, জয়ের বার্থডের ছবি দেওয়া হয়েছিল রাতে, রাইট। এবং আমি দিয়েছিলাম সেটা দুপুরে, আমি কিন্তু কারো বার্থডের ছবি দেখে দেইনি, আমি দিয়েছিলাম যে সন্তান যদি ওনার দুজনই হয়, আমার সেই সাইকোলজি কাজ করেছিল ভাইয়া, যে আমি তো আমার সন্তানের প্রথম বার্থডেতেও কিন্তু জয়ের বার্থডেতে আমি আমার বাচ্চার ছবি দেইনি, সেকেন্ড বার্থডেতেও দেইনি, পরে যখন আমি 3 বছর ওর জন্মের 2-2.5 বছর পরে, আমার কষ্টটা মা হিসেবে হতেই পারে যে উনি ওনার 2 সন্তানকে ভালোবাসবে, সোশ্যালি তো ওর বিষয়টাও তো জানানো উচিত, সেটা কিন্তু আমার বাচ্চার ছবিও আমি দেইনি, আমি আমার সে আবেগটা হয়তো বা প্রকাশ করেছি, কারো কোনো কিছু প্ল্যান করে না কোনো কিছু, তাহলে তো আমি বাবু যখন 2020 সালে হয়েছে তখন সেই বছরই তো আমি দিতে পারতাম। সো এটা আসলে ভাই, এটা আমার মনে হয় মানুষের একটা মিসকনসেপশন, যে উনি ওটা একদম মায়ের জায়গাটা থেকে, আমি কিন্তু বাবুর ছবি দিয়েছি আরও 3 দিন পরে, 30 তারিখে, যেটা ওর বাবা আর আমরা একসাথেই শেয়ার করেছি। তো আপনি যেহেতু সন্তানদের অনেক মানে বাচ্চাদের অনেক পছন্দ করেন, কখনো কি জয়কে আদর করার সুযোগ পেয়েছেন? দেখা হয়েছে ভাইয়া ওর বাবার বাসাতেই, 2 ভাই যখন একসাথে, জয়ও এসেছিল, বীরও গিয়েছে, তখন দেখা হয়েছে, এবং মানে এটা নিয়ে অনেকে ভাবে যে উনি হয়তো বা মানে কি বলেছে, একটা আছে না যে বাচ্চাকে নিয়ে নাকি আমি কি বলেছি, এটা যদি কেউ প্রমাণ দিতে পারে ভাইয়া, আজকে তো আমি হয়তো একটা কথা বলে ফেলতে পারি যে রুমান ভাই এই কথাটা বলেছে, বাট তার ভিত্তি কি, মানে এটা হয় কি ভাই পাবলিকের সিম্প্যাথি নেওয়ার জন্য, নেভার এভার আমি কখনো কোনো দিনও, এটা অনেক সময় অনেকে হয়তো বা অনেক ধরনের গল্পও সাজিয়েছে, কারণ পাবলিক সিম্প্যাথিটা হয় কি, এটা এভাবে মানুষজন সত্যতা না যাচাই করে একটা কিছু অনেক কিছু বলে দেয়া যায়, বাট আমার কথাটা হচ্ছে তোমরা বুবলির কথাটা শুনছো বা দেখছো, সেটা অবশ্যই যাচাই করে বা আর্কাইভ দেখে যে ঠিক আছে এটার পরে এটা হয়েছে। কোনো দিনও আমি জয় হোক বা যে কোনো বেবি হোক ভাইয়া, এটা আমার পক্ষে কোনো দিনও সম্ভব না যে কাউকে ডিফারেন্ট প্ল্যানিং করে কথা বলা বা ওকে বাচ্চাদেরকে ছোট করে করা, নেভার এভার। আচ্ছা, তো একটি বিষয় নিয়ে আবার অভিযোগের
পাল্লাটা তুলে ধরতে চাই, কারণ অনেকেই বলেন যে হয় না যে আপনারা এখন অপু বিশ্বাসের নামটা চলেই আসে, কারণ বুবলি এবং অপু বিশ্বাস পাল্টাপাল্টি অনেক সময় স্ট্যাটাস দেয় আর কি। আপনি লিখলেন যে পরিবার জীবন যেখানে শুরু এবং যেখানে ভালোবাসার কোনো শেষ নেই, এবং তারপরে আবার অপু বিশ্বাসের আরেকটা পোস্ট চলে এলো, সেখানে লেখা হচ্ছে গিয়ে বাবার সাথে সন্তানের বন্ধন এটি এত প্রকাশ করার কিছু নেই, আসলে এটা চিরন্তন আর কি। তখন আবার অনেকে এসে প্রশ্ন করছে যে আপা এত দেরি করলেন কেন, কিংবা সেটি অন্যান্য সময় আপনার ক্ষেত্রেও হয়েছে আর কি, দেখা যাচ্ছে পাল্টাপাল্টি। এক্ষেত্রে অনেকের প্রশ্ন হচ্ছে গিয়ে যে সন্তানরা তো একসময় বড় হবে আর কি, তো সন্তানদের দিকে তাকিয়েও কি আপনারা একটু এখন নীরব থাকতে পারেন না? এটা আপনি যেটা বলছিলেন ভাই, আমি পোস্ট করেছি জীবন যেখানে সুন্দর, সাবজেক্টটাই আমরা দেই। তারপরে যখন এই যে পিঞ্চ দিয়ে যে বাবার সাথে সন্তানের এটা প্রমাণ করার কিছু নেই, মানে এটা কেন আসবে? তো আমার পক্ষ থেকে ভাই কখনোই পাল্টাপাল্টি এই জিনিসটা আসেনি। কেন? এখন আপনি বলতে পারেন যে বাবা দিবসে, যেহেতু বাবা শেহজাদের বাবা শাকিব খান এবং জয়ের বাবাও শাকিব খান, তো সেক্ষেত্রে বাবা দিবসে তো বাবাকে নিয়েই তো পোস্ট হবে ভাইয়া, সেটা একটা আলাদা বিষয়। সেটা অনেকে হয়তো বলবে যে ওনার বাবা, কিন্তু দিবসটা কি ছিল? দিনটা তো ছিল বাবা দিবস। বা শাকিব খানের বার্থডে, বাবার বার্থডেতে তো আমার সন্তানও তো উইশ করবে, সেটা যেমন আলাদা। কিন্তু আপনি যখন দেখবেন ভাইয়া যে কোনো দিবস ছিল না, কোনো দিন না, সেটাতে যখন আমি একটা পোস্ট করার সাথে সাথে যখন আরেকটা পোস্টে প্রমাণ দেওয়ার কিছু নেই, এই যে খোঁচা দিয়ে একটা কথা প্রমাণ দেওয়ার কিছু নেই, মানে এটা আমার মনে হয় যে এটা তাহলে অনেকে হয়তো বলবে যে কি সোশ্যাল মিডিয়া দেখে না, তাহলে এই পোস্টগুলো কারা দেয়? এগুলো তো জিন ভূত কেউ দিচ্ছে না ভাইয়া। সো আমার কাছে এই জিনিসগুলো খুব, বাবা দিবস হোক ভাইয়া, বাবার বার্থডে হোক, ঈদ হোক, এই সময়গুলো তো খুব স্পেশাল। এখানে তো যেহেতু পরিবারের বিষয়টা আসে, তখন তো এটা পোস্ট হবেই। এটা তো খুবই মানে যে আচ্ছা ঈদের দিন এটা বাবার সাথে হতেও পারে, নাও হতে পারে, জন্মদিনের দিন হতেও পারে। এবং অনেকে আবার এটা নিয়ে ইয়ে করে যে তাহলে হয়তো জন্মদিনের দিন একদিন দেখা হয়েছে বা ঈদের দিন একদিন দেখা হয়েছে, আর ভাই প্রতিদিন বা মাসে কতদিন দেখা হচ্ছে এটা তো আমরা পোস্ট করে তো আমি জানাচ্ছি না। আরেকটি অভিযোগ বলি যে আপনি শাকিব খান অপু বিশ্বাসের ঘর ভেঙেছেন, এবং আপনি যেটা অনেক ইন্টারভিউতে বলেন যে আপনি জানতেনই না যে শাকিব খান অপু বিশ্বাস বিয়ে করেছে আর কি। তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? কারণ অনেকে বলে যে শাকিব খান অপু বিশ্বাস বিয়ে করেছে, এটা জানবে না কেন? আচ্ছা, এটা যারা বলে তাদেরকে আমি বলবো যে তারা 2017-র আগে জানতো কিনা। কারণ আমি 2016 সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন আমি জানতাম যে যেহেতু শাকিব খান ম্যারিড ছিল, উনি নিজে জানতেন কিনা, মানে এটা আমার প্রশ্ন তো এটা চলে আসে ভাইয়া, বিকজ তখন তো আমি তাকে সিঙ্গেল দেখেছি এবং সে সেটাই বলেছে। এবং আশেপাশে সবাই 2016 সালে যারা বলে সারা পৃথিবী জানতো, মানে বাংলাদেশে সবাই জানতো, 2016 সালে কারা জানতো আমি জানি যে এটা কেউই জানতো না। কারণ আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে ছিলাম না ভাইয়া, বা আমার তো মডেলিং ক্যারিয়ার না, আমাদের নিউজের এটা নিয়ে কখনো এগুলো নিয়ে আলোচনাই হয়নি আমার সংবাদ উপস্থাপনার ক্যারিয়ারে। এবং আমার ফ্যামিলিতে কেউ চলচ্চিত্রে নেই যে অভিনয় করছে জানবে। সো দ্যাট ইজ 100% ট্রু যে 2016 সাল পর্যন্ত আমি যখন এসেছি তখন আমি জানি না, এবং পাবলিকলি কেউ জানতো কিনা আমি জানি না। এখন যদি অনেকে দাবি করে ভিতরে ভিতরে কারা জানতো, তো ওই ভিতরে ভিতরে জানার মানুষগুলোর সাথে তো আমার দেখা হয়নি হয়তো, এই জন্য আমি জানিনি। আর 2017 সালে যখন এই জিনিসটা সবাই জানলো, আমার বিয়ে হয়েছে 2018 সালে। 2018 সালে যখন আমার তার সাথে বিয়ে হয় তখনও কিন্তু সে সিঙ্গেল, বিকজ সে ডিভোর্সড। সো তখনও তো আমার তার ওই পাস্ট লাইফটা নিয়ে আমার হেডেক হওয়ার কথা না। কারণ একটা মানুষ যখন কোনো তার পাস্ট লাইফ থেকে বের হয়ে যখন আরেকটা মানুষকে বিয়ে করবে, সেটা নিশ্চয়ই আমার ফল্ট না। 2016 সালে আমি জানতাম না, বাংলাদেশের কেউই জানতো না। এটাও যে আমি আবারও বলবো যে আপনারা একটু স্টাডি করে আসেন। একটা গুঞ্জন ছিল, কিন্তু সেটা তো আমার, এটা তো গুঞ্জন সবার না। সাথে সব নায়ক নায়িকাদের থাকে, যারা যারা অভিনয় করে তাদের সবার সাথে একটা গুঞ্জন তৈরি হয়ে যায়, আর জুটি হয়ে করলে তো আরও। কিন্তু ওনারাই যেখানে অস্বীকার করেছেন ইন্ডিভিজুয়ালি অনেক প্রোগ্রামে, যেটা আমরা এখন দেখি, হয়তো ওনারা বলবেন যে আপনারা তো তাহলে আপনি তো আগে নো, এখন আমরা প্রোগ্রামগুলোতে দেখি যে ওনারাই নিজেরা অস্বীকার করেছেন যে আমরা আরও 5 বছর পরে বিয়ে করবো, 2 বছর পরে। সো এই জিনিসটাই তো ওনারা আমাদের সাথেও বলেছে। তার মানে আপনার যখন বিয়ে হয় তখন শাকিব খান ডিভোর্স তো ছিলেন অবশ্যই।
কিন্তু এই ক্ষেত্রেও প্রশ্ন আছে, মানে আপনার বেশ কয়েকজন প্রযোজক কিংবা আরো অনেকে বলেন যে বেশ আপনাদের কজন নাকি প্রযোজক না, একজনই। আপনি যেটা বলবেন আমি একজনই, হ্যাঁ। বলছি ভাইয়া, হ্যাঁ। তো তারা বলেন যে আপনাদের নাকি বিয়েই হয়নি। আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন। যিনি যে প্রযোজক, আমি নাম ধরে বলি, ইকবাল ভাই, উনি হচ্ছেন আমাকে ছোট বোনের মতো প্রচণ্ড স্নেহ করেন। আমি যতদিন, কারণ ওনার বেশ কয়েকটা সিনেমা আমার করা হয়েছে, আমি দেখেছি, প্রচণ্ড স্নেহ করেন এবং উনি কখনোই আমাকে ফোন কল বা কোনো কিছু, নেভার এভার। আছে না যে অনেক প্রডিউসার হয়তো করছে, আমাকে কোনো দিনও কোনো প্রডিউসাররা ফোন দেয়নি ভাইয়া। হয়তো ডিরেক্টররা শিডিউল নিচ্ছে বা কথা বলছে, সেম ইকবাল ভাইও, যেহেতু উনি আমার প্রথম সিনেমা শুটারেরও প্রযোজক ছিলেন, পাসওয়ার্ডের প্রযোজক ছিলেন, বীরের প্রযোজক ছিলেন, কো প্রডিউসার আর কি, কারণ এগুলো তো এসকে প্রোডাকশন থেকেও এসেছে, বীর আর পাসওয়ার্ড। ইকবাল ভাইয়ের সাথে কোনোদিনও আমাদের ব্যক্তি বিষয়ে কোনোদিন কথা হয়নি। যখন বীরের আমরা শুটিং করি, বীর সিনেমার, তখন শাকিব খান নিজেও নিশ্চয়ই বলবে না যে আমার তো বুবলির সাথে বিয়ে হয়ে গিয়েছে এর মধ্যে, এবং মানে আমাদের, কারণ উনি পার্সোনাল লাইফ কখনো শেয়ার করেন না কারোর সাথে, নেভার এভার। ভাই আপনারা যারা তাকে চিনেন অনেক বছর, উনি কোনোদিন এগুলো বলেন না। সেক্ষেত্রে হয়তো উনি বলেছেন ওনার ক্যারিয়ারের জায়গা থেকে হোক বা যে কোনো ব্যাপারেই শাকিব খান হয়তো বলেছেন যে না, এরকম কিছু না। এবং ইকবাল ভাই আমাদের এত বড় একজন সুপারস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু অনেক সময় অনেক ধরনের অবান্তর কথা বলেন, হয়তো বা এটা ক্যামেরার মানে ফুটেজ নেওয়ার জন্য হোক বা উনি ওনার জায়গাটা থেকে হোক, কারণ উনি কিন্তু নিতান্তই, আমি তাকে দেখেছি খুব ভালো একজন মানুষ, ইকবাল ভাইকে আমি দেখেছি, বাট উনি হঠাৎ করে কেন এরকম হয়ে গেল। সো সেখান থেকে হয় কি, উনি অনেক ধরনের অবান্তর কথা বলে শাকিব খানকে নিয়ে, অনেক ধরনের উল্টাপাল্টা মানে স্টেটমেন্ট দেয়, যেটা কিনা কেউ কিন্তু মানে না, ওনাদের সাকিবিয়ানরা হোক বা সবাই জানে যে উনি ওনার মতো করে বলছে, এটার কোনো ভিত্তি নেই। কিন্তু ওই যে একটা গ্রুপ, উনি যখন এই কথা বলছে আমাদেরকে নিয়ে, আমাদের ব্যক্তি লাইফ নিয়ে, কারণ উনি তো জানেন না, সো এটারও তো কোনো ভিত্তি নেই, কিন্তু এটাকে তারা কোট করছেন একটা মহল, আবার অন্যগুলোকে, তাহলে ওনার কথা মানলে তো উনি এসকে শাকিব খানকে নিয়ে যা যা বলেছেন সবই মানতে হবে। সো এই বিষয়গুলো খুব আলাদা। আর আরেকটা জিনিস আমি বলি, একে তো আমাদের বিয়ের কাবিননামা হোক, সেটা আমাদের একান্তই পার্সোনাল ব্যাপার ভাইয়া। এটা নিশ্চয়ই, এটা যারা আমাদের কাবিননামা নিয়ে কথা বলে, তারা তাদের কাবিননামাটা ঠিক রেখে তারা গলায় ঝুলিয়ে ঘুরুক। আমি কেন বলছি, এই বিষয়গুলো তো আমাদের তাদের কাছে প্রমাণ দিতে হবে না। এবং একজন মুসলিম কিন্তু, একে তো আমাদের কাবিননামা আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা আমরা আমাদের মতো করে রেখেছি, আমাদের যেখানে দরকার আমরা সেখানে সেটা কাজে লাগাবো। আর তার থেকে বড় জিনিস, আমাদের তো হুজুর মানে কলমা পড়েও তো আমাদের বিয়ে হয়েছে, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে তো এভাবেও বিয়ে হয়, সো সেটাও তো হয়েছে। তো আমরা মানে প্রতিদিন যদি এগুলাই এখন প্রুফ দিতে থাকি, মানে খুব হাস্যকর আসলে। এখন আরেকটা অভিযোগ, গুরুতর অভিযোগ, সেটা হচ্ছে কিছুদিন আগে আপনার অ্যাকাউন্টে ছবি দেখেছিলাম সাকিব ভাইয়ের সাথে বীরের কিছু ছবি, এবং তারপরে যখন আপনারা আমেরিকায় গেলেন, একটা বাড়ির সামনে আপনারা ছবি তুলছিলেন, এবং সেগুলো এবং এই বাংলাদেশে থাকা ছবিগুলো দেখে অনেকে বলেছে যে আপনি নাকি সাকিব ভাইকে ড্রিঙ্কস করিয়ে ভুলিয়ে ভালিয়ে ব্ল্যাকমেল করিয়ে আপনি ছবিগুলো তুলেছেন আর কি, ছবিগুলোর কোনো ভিত্তি নেই। আবার আরেক পক্ষ বলেছে এটা হচ্ছে গিয়ে গ্রিন কার্ড কিংবা ইমিগ্রেশনের জন্য এগুলো তোলা হয়েছে। আসলে সত্যটা কি? মানে এরা কতটা অসুস্থ আর কতটা অশিক্ষিত হতে পারলে ভাইয়া বলবে যে এরকম করে ছবি তোলা যায়। প্রথমত আমার বিয়ের বয়স অলমোস্ট 8 বছর, তো সেখান থেকে এরকম তো অনেক আমাদের সুন্দর সুন্দর সময় আছে যেগুলো হয়তো আমরা প্রকাশও করিনি। এবং সেখান থেকে যখন বাবার সাথে ছেলে ছবি তোলে, তখন হয়তো বা অনেক সিচুয়েশান থাকে যেটা কিনা ওরা হয়তো খুনসুটি করছে বা ঘুম থেকে আছে না একটা, হয়তো বা টাইমিংটা ওরকম বা একটা মজার কোনো স্মৃতি, তো সেখানে যখন এই ধরনের অবান্তর কথা জুড়ে দেয়, এটা আমার মনে হয় যে এটাতে এদের আমি বলবো সুস্থতা কামনা করি। এবং যারা বলছে ওই যে আরেকটা যেটা পেপারস ওয়ার্ক, বীর তো বাই বর্ন সে আমেরিকান, তার কিসের পেপারস দরকার হবে। এবং সেখানে যদি পরিবারের বা পারিবারিক ছবি দরকার হয়, আমাদের তো বাংলাদেশে পারিবারিক অনেক ছবি ছিল, সেটা আমেরিকায় যেন কেন ওখানে গিয়ে তুলতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা একেবারেই না, সেটা আমরা ঘুরতে গিয়েছিলাম এবং অনেকে বলে গাড়ি নাকি কোথায় পার্ক করে আমরা কোন সাইডে, এটা রুজভেল্ট আইল্যান্ডের যারা ওখানে থাকে তারা জানে, মানে কি সিলি ব্যাপার নিয়ে কথা বলতে হচ্ছে।
ওখানে সবাই ঘুরতেই যায়, ওটার সামনে অনেক সুন্দর লেক এবং খুবই মানে প্রমিনেন্ট একটা প্লেস, সবাই জানে যারা ওখানে আমেরিকান বা যারা বাংলাদেশিরা থাকেন। খুব সুন্দর একটি জায়গা। এবং নট অনলি দ্যাট ভাই, আমরা যে ওখানে এত মাস ছিলাম, অলমোস্ট 2-2.5 মাস, ওখানে তো আরও অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আমাদের। এবং ওখানে মানে খাওয়া দাওয়া, রান্নাবান্না, বাজার সদাই, মানে এখানে আমাদের ফ্যামিলির জিনিসগুলো কেন তাদেরকে, তারা হয় কি মন গড়া এগুলো তাদের সান্ত্বনার জন্য হয়তো দেয়, বাট এটা খুবই নোংরা আমার কাছে মনে হয়। অবশ্যই অবশ্যই। আরেকটি নোংরা কথা বলা হয় যে আপনার নাকি আগেও বিয়ে হয়েছিল এবং সে ঘরেও আপনার সন্তান আছে। ও মাই গড, এগুলো হয় কি এদের, তাহলে সন্তানই বা কোথায় বা মানে এদের কাছে আমার প্রশ্ন, বাইরে ভাই মানে মানুষের মিনিমাম একটা লিমিট থাকা উচিত মিথ্যা গুজব ছড়ানোর। সো এগুলো সব কিছু ভাই এদের মন করা মিথ্যা কথা, যেটা বলছিলাম যে এই বিষয়গুলো নিয়ে হয় কি তারা তাদের মতো গল্প বানিয়ে আসলে শান্তি পায়। সো এগুলো কিছুই না। আরও কিছু প্রেমের গল্প নিয়ে কথা বলি, কারণ বিভিন্ন সময় হয় না যে অনেকের সাথে আপনার নাম জুড়ে দেওয়া হয়, পরবর্তীতে আর সেই প্রেমিকদের সাথে আপনাকে আর দেখাই যায় না আর কি। 3 বছর পর অবশ্য দেখতে পাচ্ছি রায়হান রফির সাথে আপনি কাজ করছেন প্রেসার কুকারে। রায়হান রফির সাথে আপনার প্রেম এরকম 3 বছর আগে শোনা গিয়েছিল, কিন্তু গত 3 বছরে আর শোনা যায় না কেন? এই যে আরো কিছু কিছু নাম ইয়ে করেন। শরীফুল রাজ, আচ্ছা, তারপর কৌশিক হোসেন তাপস। আচ্ছা, এগুলো হচ্ছে কি ভাইয়া, আমি বরাবরই এর আগেও বলেছি যে সবাই হয়তো ভাববে যে অনেকেই আবার মজা করে বলে যে ওনাকে নিয়ে কেন ষড়যন্ত্র হয়। এটা হচ্ছে ষড়যন্ত্র, এই কনস্পিরেসির একটা পার্ট, যেন আমি ইন্ডাস্ট্রিতে কাজ না করতে পারি। এটা খুব সূক্ষ্মভাবে করা হয়। এবং আমি আমার প্রডিউসার, ডিরেক্টর, আমার সহশিল্পী যারা, আমার যারা নায়কেরা বা যারা কাজ করেছেন আমার সাথে করছেন, আমি তাদের প্রতি এত কৃতজ্ঞ, কারণ তারা না এই জিনিসগুলোকে পাত্তা দেয় না এবং তারা জানে যে এটা মিথ্যা। যে নামগুলো আপনি বললেন, এদের সাথে আমার মানে হয় কি, তাদের সবাইকে আমি যেমন সম্মান করি, তারা প্রত্যেকে আমাকে সে সেম রেসপেক্টটাই দিয়েছে। এখন আমার সাথে যদি একটা আপনি মরিচ গাছকেও কোঅ্যাক্টর বানান রোমান ভাই, কথার কথা যে বুবলির সাথে কোনো কোঅ্যাক্টর নাই, কোনো ডিরেক্টর প্রডিউসার কেউ নাই ভাই, মরিচ গাছ ও এই প্রোডাকশন হাউস থেকে মরিচই ওর সাথে, সেখানেও আমাকে নিয়ে গল্প বানানোর ভিন্ন প্রক্রিয়া তারা বের করবে। সো এগুলো হয় কি, এগুলো কমপ্লিটলি মিথ্যা। এবং এই মানুষগুলোর সাথে আমার কনজুগাল লাইফ নিয়ে কথা হয়, তারা আমাকে নিয়ে, সাকিবকে নিয়ে, মানে আছে না যে কেন এরকম হচ্ছে, বা ভাইয়া তো এটা এই জায়গাগুলো তুমি কেন, এই জিনিসগুলো তো উনি সব বোঝে, উনি এত স্মার্ট একজন মানুষ, সো কেন এটাকে ভুল বুঝছে, বা উনি আবার যখন ঠিক থাকছে তখন সব কিছু ঠিক, বলতে কি, কারণ অনেক সময় তো অনেক ব্রেন ওয়াশ হয় ভাইয়া অনেক দিক থেকে, তো ওই জায়গাগুলো থেকে কেন উনি এই জিনিসগুলোকে আমলে। সো এটা হয় কি ভাই, যেন আমি ইন্ডাস্ট্রিতে কাজ না করতে পারি। খুব সূক্ষ্মভাবে হয়তো অনেকের ওয়াইফদেরকে ফোন করে বলা হচ্ছে যে এই জিনিসটা নিয়ে যেন খুব বাজেভাবে স্প্রেড হয়, কিন্তু আলটিমেটলি এগুলো ধোপে কেন টেকে না, কারণ সততা বলে একটা কথা আছে ভাইয়া। আমার মনে হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কেন আমি বলছি যে আমি কেন বড় গলায় কথা বলতে পারি, বিকজ আমি জানি হাউ অনেস্ট আই অ্যাম। সো সেখান থেকে যখন এই ধরনের মিথ্যা রিউমারগুলো ছড়ানো হয়, এটা খুবই আমার মনে হয় যে খুব সিলি, খুব দুঃখজনক, এবং এগুলো শুধুমাত্র আমাদের কাজে হ্যাম্পার করানোর জন্য। এবং কিছুদিন আগেও আপনি দেখবেন ভাইয়া, আমি একটা ফটোশ্যুট করেছি, মানে একটা না বেশ কয়েকটা, আমার একটা ব্র্যান্ডিং ফটোশ্যুট করা হয়েছে একটা পার্লারের, যেখানে ওনার যিনি আপু, উনি হচ্ছেন আমাকে এত আদর করেন ছোট বোন হিসেবে। সে আপুটা, ওনার খুব শখ ওনার ছেলেকে আমার সাথে মডেল করবেন। আচ্ছা, হ্যাঁ, ওকে নিয়েও রিমোর হয়েছে। আমি বলি ভাইয়া, এরা কতটা মানসিকভাবে অসুস্থ হলে এই রিউমারগুলো ওনারা ছড়ায়। তো সে আপুর ছেলেটাকে, ওনার খুব শখ যে বুবলির সাথে আমি আমার ছেলেকে মডেল করব, উনি এবং ওনার হাজব্যান্ড দুলা ভাই। তো কয়েকটা ফটোশ্যুট করেছি আমরা, ব্র্যান্ডিং এরকম করেছি সুন্দর প্ল্যানিং করে। সেখানেও তারা ওইটা নিয়ে, মানে একটা, যেই ছেলেটা এখন পর্যন্ত, মানে ওর মা যদি আমার বোনের মতো হয়, তাহলে ওর সাথে আমার সম্পর্কটা কেমন, মানে এগুলো যারা ছড়ায় তারা বোধহয় নিজের সন্তানের কেউ, আই এম সরি টু সে, মানে হয়তো ওভাবেই দেখে ওই চোখে। সো এইগুলো দিজ অল আর লাই। সো এই মিথ্যাগুলো এই জন্যই পরে আর টেকে না, যে কারণ এই ব্যাপারগুলোর কোনো ভিত্তিই থাকে না। আরেকটি বিষয় অভিযোগ আছে যে শ্বশুর বাড়ি নিয়ে আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে খুব আদর করে, এবং আপনি যখন রান্না করতে যান তখন শাশুড়ি বলেন যে থাক, আমরা যতদিন আছি আমরাই করি, সব নাকি বানোয়াট। এরা কিভাবে জানে এগুলো বানোয়াট? এদেরকে কেউ একজনের মিথ্যা ইনফরমেশনগুলো দিচ্ছে,
এবং তাদেরকে বলা হচ্ছে যে আমাকে নিয়ে এই ধরনের জিনিসগুলো স্প্রেড করতে। কারণ যারা এগুলো বলছেন তারা তো নিশ্চয়ই আমার সংসারটা দেখছেন না বা তারা জানেন না। এখন একটা জিনিস কি ভাই, আমার শ্বশুর শাশুড়ি, আমি যদি বলি শাকিব খানের বাবা মা, এই মানুষগুলো খুব ভালো, সত্যিকার অর্থেই। তারা আমাকে প্রচণ্ড আদর করে, তারা বীরকে ভীষণ ভালোবাসে, এবং তারা যেহেতু আমাকে আদর করেন, যেটা সত্যি আমি তো সেটাই বলবো। সো এই মানুষগুলো যখন, শুধুমাত্র এই বিষয়টা না ভাইয়া, মানে আমি আমার শ্বশুরকেও দেখেছি যে যখন তিনি তো খুব অল্প খাওয়া দাওয়া করেন, খুবই কম খাওয়া দাওয়া করেন, খুব মেনটেন করেন। যেহেতু আছে না যে একটু বয়সের সাথে সাথে তো অনেক কিছু মেনটেন্স চলে আসে। তো আমি বাবাকে দেখেছি উনি মাছ খাওয়ার পরে স্পেশালি, মানে এই জিনিসগুলো আমি বলতে চাই না আসলে, কিন্তু মানুষের এত নোংরামি মাঝে মাঝে দেখি। তো উনি ফিশ খাওয়ার পরে হয়তো একটু ছোট এক পিস খেলেন, বা একটু ফিশ খাওয়ার পরে ওনার 7 আপ খাওয়ার খুব, মানে একটুখানি উনি খান, ক্রেভিং হয়, সেটা 7 আপ বা যে কোনো এই ধরনের সফট ড্রিঙ্কস একটু খায়। তো ওই জিনিসটাও আমাকে মাঝে মাঝে দেখা যায় যে একটু এদিকে ডেকে বাবা রুমে যে হয়তো বলছে যে মা তুমি একটু খাও, সমস্যা নেই, মানে হয় না বাবারা যেমন হয়। আমি বলি না বাবা আপনি খান। তো এবং এ ধরনের অনেক মজার মজার আমার স্মৃতি আছে ভাইয়া, সুইট মেমোরিজ। আমার মাকে আমি দেখি, মানে শাশুড়ি মাকে আমি দেখেছি এত ধৈর্যশীল একজন মানুষ, মানে ওনার ছেলের শুটিং যদি আছে না, অনেক সময় আমাদের একটু লেট নাইট হয়ে যায়, শুটিং যদি ওনার 1টা 2টা 3টাও শেষ হয়, উনি কিন্তু জেগে থাকবে, মানে রাতে বসে থাকবে। সার্ভেন্ট আছে অনেকে কাজ করার, বাট উনি নিজের হাতেই মাছটা ধুবেন, ওইটাই নিজের হাতে বসাবেন রান্না, বাসার সবাইকে সুন্দর করে সার্ভ করবেন। সো এই মানুষগুলো যখন এত, এবং আমার ননদ এবং তার হাজব্যান্ডও আমি দেখেছি, মানে পুরো মনে যে, মানে আছে না যে এত ইতিবাচক এবং এত সরল। সো এই মানুষগুলোকে যদি আমাকে কেউ প্রশ্ন করে তা আমি কেন বলবো না? অবশ্যই। তো ওখানটাতেও মানে আমি জানি না আসলে। আরেকটা বিষয় হচ্ছে বিয়ের দিন নিয়ে, আপনি বিয়ের দিনের সাজ নিয়ে বলেছিলেন যে আপনার সাজ দেখে শাকিব খান প্রশংসা করেছিল, এবং আপনার বিয়ের মেনুতে ছিল মাছ ছিল, সবজি ছিল। যেহেতু ভাই আমাদের তো আর প্রোগ্রামটা অনেক বড় করে কোনো কিছু হয়নি, সো এটা অ্যাজ ইউজুয়াল ডের মতোই ছিল। এবং সেখানে উনি খেতে ভীষণ পছন্দ করেন, এটা তো মানে এর আগেও আমি বলেছি। সো হয় কি, আবার কথাও অনেক সময় অনেকে বলে যে আচ্ছা, মানে এই জিনিসগুলো হয়তো অনেক কিছু, সো আমি কবে কোন কোডটা কোন কথাটা বলেছি বা এই জিনিসগুলো আমি অনেক আগে থেকেই কিন্তু বলছি। খেতে ভালোবাসেন, এবং খাওয়ার জায়গাটা থেকে ওনার হয় কি, উনি যেমন রিচ ফুডও ভালোবাসে, তেমনি খুব সিম্পলি ওনার সালাদ, ভেজিটেবল, ফিশ এগুলো থাকতেই হয় খাওয়ার মেনুতে। সো এগুলো অ্যাজ ইউজুয়াল সেদিনও ছিল। এবং যেহেতু আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি, তো অনেকেই আবার আমার হয়তো বা আমি চলচ্চিত্রের নায়িকা হিসেবে খুব বেশি গ্ল্যামারাস না, খুব বেশি সুন্দর না, খুব বেশি ওরকম, কিন্তু এটাই আমার ভালোবাসার মানুষ এটাই পছন্দ করে। এজন্যই কিন্তু আমরা এতগুলো দিন একসাথে, আল্লাহ পাক রাখলে আমরা একসাথে, সব কিছু তো আল্লাহর উপর ডিপেন্ড করে ভাইয়া। হয়তো আরও অনেকটা সময় একসাথে আমরা থাকবো বা সারা জীবন থাকবো, আবার যদি কোনো প্রবলেম যে কোনো সময় হতে পারে, কিন্তু আমি কখনোই, আমি যে বুবলি যেটা, সেখানে আমি চেঞ্জ হতে চাই না। আচ্ছা, আমি একটু ক্রিয়েটিভ হয়ে যাই, মানে আপনারা শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি, এই 3টি নাম তো জনপ্রিয় নাম, এবং আপনারা অভিনয় শিল্পী হিসেবে নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত। আমরা বলিউডে দেখেছি না সিলসিলার মতো ছবি, যেমন অমিতাভ বচ্চন, রেখা এবং জয়া বচ্চন অভিনয় করেছে। এরকম যদি আপনাদেরকে কোনো ছবির অফার দেওয়া হয়, আপনার জায়গা থেকে আপনি করবেন কিনা? একজন প্রফেশনাল শিল্পী হিসেবে আমি অবশ্যই করব ভাইয়া, কারণ যেহেতু দিন শেষে আমি একজন চলচ্চিত্রের অভিনয় শিল্পী, সেক্ষেত্রে যদি স্ক্রিপ্টের জায়গা হোক, প্ল্যানিংয়ের জায়গা হোক, সব কিছুভাবে থাকে, ডেফিনেটলি করব। আর সেই জায়গাগুলোতেও যদি সব কিছু খুব পজিটিভ থাকে তাহলে। কারণ আপনি জীবনের সব ক্ষেত্রে পজিটিভিটিটাকে নিজের ভিতরে লালন করতে চান। এবং আরেকটি বিষয় আমার খুব ভালো লাগে যে আপনি ভবিষ্যতে কৃষক হতে চান। 100% রোমান ভাই, 100% ট্রাস্ট মি, আমি ভবিষ্যতে কৃষক হতে চাই, এবং আমি এটা অনেক আগেই বলেছি, এবং আমি চাই। একবার আমাকে বলছিলেন যে গরু, ছাগল কিংবা হাঁস মুরগি, ফল ফুল সব আপনার ভালো লাগে। সব ভালো লাগে, আমার প্রকৃতি ভীষণ ভালো লাগে, আমি চাই প্রকৃতির কাছে থাকতে, এবং কৃষিকাজ করে আমি আমার জীবনের অনেক বড় একটা সময় পার করতে চাই, কারণ এই মাটির গন্ধ, এই ভালোবাসার প্রকৃতি আমাকে খুব টানে। এবং একটা বিষয় কি রোমান ভাই, একটা জিনিস হচ্ছে ভাইয়া, সম্পর্ক এমন একটা জিনিস
আমি যদি প্রকৃতি থেকে মানুষের দিকে আসি, এগুলো তো খুব ওতপ্রোতভাবে জড়িত। সম্পর্ক কিন্তু কখনোই জোর করে হয় না, নেভার এভার। একদম সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, সেটা যে কোনো সম্পর্ক হোক, আপনি জোর করে কাউকে ধরেও রাখতে পারবেন না। এটা হচ্ছে কি খুব মনের বিষয়। তো তো অনেকে হয়তো বলে যে আপনি ঠিক আছে সব কিছু মানলাম, বাট এই জিনিসগুলো ভাই এখানে কেউ আমরা কাউকে জোর করিনি, সবাই স্বেচ্ছায়, প্রত্যেকটা মানুষ এখানে ম্যাচিওর। এবং আমার সাথে যদি হয় কি ভাই, হয়তো অনেক সময় অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, অনেক কিছু হয়, যখন আমরা অফিসিয়ালি যদি আমার কারোর সাথে আমি যদি না থাকি, সেটা সুন্দরভাবে অফিসিয়ালি হওয়া উচিত। মানে আমি কোনো না ধোঁয়াশা রাখতে চাই না যে আছে কি নাই, নাই কি আছে, মানে এটা হয় কি একটা ধোঁকা দেয়া দর্শকদেরকে। রাইট সো প্রকৃতি যেমন আমরা ভালোবাসি, তেমনি কিন্তু মানুষের জায়গাটাও, মানুষ কিন্তু প্রকৃতির সাথেও জড়িত। সো সেখান থেকে আমার মনে হয় যে সম্পর্কগুলো এমনই হওয়া উচিত যেটা খুব শান্তির, যেখানে যদি কখনো কোনো প্রবলেম কেউ ফিল করে, সেখান থেকে আমার মনে হয় যে কেউ যে কোনো একটা সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু কোনো কাদা ছোড়াছুড়ি করে না, কোনো ভিকটিম প্লে করে না ভাইয়া। যে আমি একটা মানুষকে ব্লেম দিয়ে বছরকে বছর আমি একটা মানুষকেই দোষ দিয়ে 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 আমি যাচ্ছি, ভিকটিম প্লে করছি। বাট কোন জায়গাটাতে সমস্যা সেটা আইডেন্টিফাই করা উচিত। একদম। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এবার আমি কিছু প্রশ্ন করতে চাই, যেটা আপনি খুব সংক্ষেপে উত্তর দিতেই পারেন আর কি। রাজনীতিতে আসতে চান কখনো? না, কখনোই না। আমি যেহেতু চলচ্চিত্র শিল্পী, আমি বিশ্বাস করি যে কোনো সেক্টর থেকেই দেশের সেবা করা যায়, মানুষের সেবা করা যায়। সো রাজনীতি অনেক বড় একটি শব্দ, বড় একটি জায়গা। সো চাই না। ব্যবসা? এটা ডিপেন্ড করে ভাইয়া, বিকজ আমাদের অনেক আছে না, বয়োজ্যেষ্ঠরা হোক বা আমাদের আশেপাশে হোক, সবাই কিন্তু কোনো না কোনোভাবে বিজনেস করছে বা কোনো কিছুর সাথে জড়িত হচ্ছে। সো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, যদি কখনো হয় হয়তো হবে। ক্যামেরার বাইরে শবনম বুবলি কতটা ভালনারেবল কিংবা কতটা একা? দিন শেষে আমরা সবাই একা, সবাইকে একা চলে যেতে হবে, একা এসেছি। তো সেই একাকিত্বটাকে মাঝে মাঝে খুব এনজয় করি, আবার মাঝে মাঝে মনে হয় যে আম, একা আসলে ওই সময়টা মানে পুরোটাই নিজের। তো একদম। এটা ফিল হয়। কখনো সুইসাইডের অ্যাটেম্প্ট নিয়েছেন? কোনো দিনও না, কখনোই না। আমার এই জিনিসগুলো কখনোই মাথায় আসে না। আমার মনে হয় যদি আমাকে কেউ ভুলও বোঝে, দিন শেষে হয়তো সেই জায়গাটা থেকে সেই একদিন ক্লিয়ার হয়ে যাবে। এখানে তো আপনার অশ্রুসিক্ত নয়ন আমি দেখেছি, তবে শেষ কবে কান্না করেছেন এখানে আসার আগে? এটা একান্তই নিজের মধ্যেই থাক। ওকে। আপনি কিসে বেশি ভয় পান, ব্যর্থতা নাকি সফলতা? কোনোটাই আমাকে খুব একটা এফেক্ট করে না, কারণ আমার কাছে মনে হয় সব কিছুই খুব সাময়িক। সফলতাও যেমন সাময়িক, যতদিন আমি কাজ করছি, ভালো কাজ দিতে পারবো ভাই, যে কোনো সেক্টরেই হোক, মানুষ আমাকে ভালোবাসবে, মনে রাখবে। আবার ব্যর্থতাও জীবনে দরকার আছে, কারণ এখান থেকে অনেক কিছু শেখা যায়। রাইট। সো দুটোই আসলে দুটোর সাথে সম্পর্ক। আপনার সবচেয়ে নিঃসঙ্গ সময় আপনি কি করেন? মি টাইম? মি টাইমে কিছুই করি না, একদম নিজের অলসভাবে মতো কাটান? বসে থাকি, না হলে হয়তো বা মানে চিন্তা করি কোনো কিছু, যে নেক্সট কাজগুলো কিভাবে কি করব, বা বাবুকে নিয়ে ভাবছি, নিজের সন্তান, বা কোনো সিনেমা দেখছি, গান শুনছি, মানে একদম এটা একদমই যে এটাই করছি সেটা হয় না। আপনার জীবনের গল্প নিয়ে যদি কোনো সিনেমা হয়, কি নাম হবে? এটা অনেক বড় একটা বিষয়, এটা ভেবে বলতে হবে। ওকে। যদি একদিনে গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে যেতে হয়, আপনি কিসের জন্য ছাড়বেন? আমি সব কিছু যদি প্রস্তুত থাকি, আমার কাছে মনে হয় যদি যখন যেটা কোনো কিছুই, আমি যেহেতু খুব টেকেন ফর গ্র্যান্টেড নেই না, যে আজকে আমাকে মানুষ এত ভালোবাসছে, দুদিন পর আমাকে ভুলেও যেতে পারে। সো এনিথিং ক্যান হ্যাপেন। মৃত্যুর কথা ভাবলে প্রথম কি অনুভূতি হয়? একা থাকতে হবে, সেইটা যেমন কাজ করে সন্তানকে ছাড়া, এটা আমি ভাবতে পারি না। স্পেশালি আমার যখন বাবা মায়ের কথাও যখন আসে, বা আমার পরিবারের মানুষদের কথা যখন আসে, তখন মনে হয় যে আমি আল্লাহ মাফ করুক, ওনাদের কারো কিছু হলে, কাছের মানুষদের, আমি যে বসে থাকবো ওখানে, ও মাই গড। আর না হলে মানে এটা ওই ওই বিষয়টাই খুব, মানে আছে না যে আমাদের কবরের বিষয়টা, বা যেভাবে আমরা জানি আসলে ইসলামিক জায়গাটা থেকে,
তখন মনে হয় যে এই মানুষটাকে কখনো দেখতে পাবো না, আমার সন্তানকে দেখতে পাবো না, আমার বাবা মাকে বা আমার কাছের মানুষগুলোকে আমি কখনো, এইটা অনেক বেশি মানে আতঙ্ক দেয়। আপনার নিজের জীবনের শেষ দৃশ্যটা আপনি কিভাবে দেখতে চান? এটা তো অবশ্যই আল্লাহ ভালো জানেন কিভাবে উনি লিখে রেখেছেন। তবে আমি আমার শেষ দিনটা আমি দেখতে চাই, আমি খুব বার্ধক্য নিয়ে খুব ধুকে ধুকে অসুস্থ হয়ে এভাবে আসলে যেতে চাই না। আমি চাই যে আল্লাহ যেন খুব সুন্দর, মানে কোনো আছে না যে অস্বাভাবিকভাবে আসলে যেতে চাই না, খুব স্বাভাবিকভাবে যেন আল্লাহ নিয়ে যান, কারণ এটা আসলে আমাদের ডেস্টিনি, যেতে হবেই সবাইকে। সো শেষ দিনটাও যেন সুন্দরভাবে যেতে পারি, সেটা চাই। এবং আজকের শেষ মুহূর্তটাও সুন্দর হয়ে গেল পডকাস্টে, এবং আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন, আপনার জীবনের দর্শন আমাকে কিন্তু স্পর্শ করেছে। আমি অনেক বেশি সম্মানিত সত্যিকার অর্থে এত দারুণ একটি প্রোগ্রামে এসে, এবং আজকে অনেক না বলা কথা হয়তো শেয়ার করেছি, দর্শকদের কাছেও বলে নিচ্ছি যে হয়তো বা অনেক কথাই অনেক সময় বলতে চাই, হয়তো বলা হয়ে ওঠে না, বা যেটা আজকের প্রোগ্রামের মাধ্যমে হয়ে গেল। সো আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার সন্তানকে ভালোবাসবেন যেভাবে আপনারা, হয় কি আমরা তো অনেক কিছু নিয়ে কথা বলেছি, বাট এখানে অনেক মানুষ আছে ভাইয়া যারা আমাকে অবশ্যই, ভালোবাসে, অবশ্যই, আমার সন্তানকে ভালোবাসে, অনেক পজিটিভ মাইন্ডের মানুষ আছেন। অবশ্যই। সো তাদেরকে নিয়ে বেঁচে থাকতে চাই, এবং আপনারা এভাবেই থাকুন, আর বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন, সুন্দর সুন্দর সিনেমা দেখুন, ইতিবাচকতা ছড়িয়ে দিন, কারণ দিন শেষে এটাই থাকবে, এবং আমাদের জেনারেশন বাই জেনারেশন যারা আসবে তারা যেন একটা পজিটিভিটির মধ্যে আসলে বেড়ে ওঠে। আর মাছরাঙা টেলিভিশনকে অবশ্যই ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, এবং আপনি আছেন রোমান ভাই। সো খুব সুস্থ একটি প্রোগ্রামের সাথে আসলে আমি আজকে নিজেকে আমি বলবো যে প্রেজেন্ট করলাম দর্শকদের সামনে। অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওয়ান্স এগেন, শুভ ফাল্গুন। থ্যাংক ইউ। আমি একটা দর্শকদের কাছ থেকে বিদায় নিই। শিওর। প্রতিটি সিনেমার শেষে একটা ক্রেডিট রোল হয়, কিন্তু জীবনের গল্পে কোনো এন্ড ক্রেডিট নেই। আজকের পডকাস্টে আমরা দেখেছি একজন নায়িকার ভেতরের দৃঢ়তা, একজন নারীর নীরব শক্তি, একজন মানুষের নিজের মতো করে বেঁচে থাকার সাহস। এই গল্প চলতেই থাকবে পর্দায়, জীবনে, লাখো কোটি দর্শকের মনে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজকের পডকাস্ট তো ভীষণ স্পেশাল ছিল আমার জন্য। আপনাদের কি অবস্থা, অনুভব করেছেন? জানাবেন কিন্তু। আজকের পর্বসহ যে কোনো পর্বের আনকাট ফুল ভার্সন দেখতে চাইলে ভিজিট করুন মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও দিনরাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। সেই সাথে যুক্ত থাকুন মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজে। আসছে শনিবার রাত 9টায় আবার দেখা হচ্ছে অন্য কোনো তারকার বিহাইন্ড দ্য ফেম গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আর কে বিদায় নিচ্ছে। ভালো থাকুন, ভালোর সাথে থাকুন। শুভরাত্রি।